নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা ধারাবাহিকভাবে শুনছেন দেবপ্রসাদ দাশগুপ্তের লেখা একই গঙ্গার ঘাটে ঘাটে, আজের দ্বিতীয় পর্ব। বাস চলেছে উঁচু নিচু পথ বেয়ে, বনভূমির মাঝখান দিয়ে, নদী নালা পেরিয়ে, রেললাইন ডিঙিয়ে। পথে যেতে পড়ল ছোট লোকালয়, গায়ের নাম মতিচুর, সত্যনারায়ণজির মন্দির। একটু বিশ্রাম নিয়ে বাস আবার ছুটল ঋষিকেশের উদ্দেশ্যে। পথের ধারে ধারে প্রকৃতির শ্যামল মেঘলায় ঢাকা উদার অনন্ত রূপের পসরা। আজকে লিখতে বসে বারবারই কলম থেমে আসে। পারছি না তো মনের সেই আবেগ, প্রকৃতির সেই নৈসর্গিক শোভা আমার কলমের লিপি চাতুর্যে ফুটিয়ে তুলতে। সে দিনগুলি ছিল আমার আলোয় রঙিন জীবনের ছোঁয়ায় বসন্ত। আকাশের মতো নির্মল, ঝর্ণার মতো গতিময়, প্রকৃতির মতো শান্ত। বাসেতে আলাপ হলো কুচবিহারের উপেনবাবুর সঙ্গে। চলেছেন লক্ষ্মণঝুলা স্বর্গাশ্রম ঋষিকেশ দেখে আজই আবার হরিদ্বার ফিরবেন। দুপাশে তাঁর দুজন, সুয়োরানী আর দুয়োরানী। পরম শান্তিতে আর নিশ্চিন্তে বিড়ি টেনে চলেছেন উপেনবাবু। কখনো দোক্তা দিয়ে পান সেজে হাতে তুলে দিচ্ছেন সুয়োরানী, কখনো বা কমলার কোয়া ছাড়িয়ে মুখে তুলে দিচ্ছেন দুয়োরানী। দুই স্ত্রী নিয়ে সুখে নির্বিবাদে ঘর করছেন উপেনবাবু। আমার বিশ্বাস ছিল দেশ ভাগ করা চলে, জমি, টাকা, চাল, ডাল, গয়না কিংবা ঘটি বাটি সবকিছু ভাগ করা চলে, কিন্তু মন ভাগ করা চলে না। কিন্তু উপেনবাবুকে দেখে বুঝেছি মনও ভাগ করা চলে। হৃদয়ের একাংশ প্রথমাকে আর অপরাংশ দ্বিতীয়াকে দিয়েও দুজনারই বিশ্বাসভাজন হয়ে আছেন মার্টিন কোম্পানির প্রাক্তন গোডাউন কিপার শ্রী উপেন্দ্রমোহন দত্ত। সন্তান লাভের আশায় বৃদ্ধ বয়সে আবার বিবাহ করতে হয়েছে দত্তমশাইকে, সেও নাকি প্রথমারই প্ররোচনায়। বৃদ্ধের তরুণী ভার্যাকে মাঝে মাঝে চোখ তুলে দেখছিলাম। অবগুণ্ঠিতা দ্বিতীয়া এক হাত আবক্ষ ঘোমটা টেনে বসে আছেন। কখনো বা হাওয়ায় ঘোমটা সরে যায়, আর সেই ফাঁকে চোখে পড়ে কচি মেয়ের সরল সুন্দর প্রশান্ত মুখখানা মিটিমিটি হাসছে। প্রথমার কঠিন নজর এড়িয়ে দ্বিতীয়াকে বেশিক্ষণ দেখবার সৌভাগ্য আমার হলো না। উপেনবাবুরও হয় কিনা জানি না। কঠিনার নজর সর্বত্র। মন তিনেক ওজনের বিরাট কালো দেহখানাকে নেড়ে চেড়ে সর্বদিকে প্রখর দৃষ্টি রাখা সত্যিই কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল তাঁর পক্ষে। উপেনবাবু দুঃখ করছিলেন। 3 বছর বিয়ে করেছেন, আজও সন্তানের মুখ দেখলেন না। কাশীতে গিয়েছিলেন বীরেশ্বর মন্দিরে সন্তান লাভের আশায় পুজো দিতে। মাদুলি নিয়েও নিশ্চিন্ত হতে পারেননি দত্ত পরিবার। তাই হরিদ্বার এসেছিলেন বিল্লকেশ্বরের মন্দিরে, একই মানত নিয়ে। কি বলেন দাদা, এবার নিশ্চয়ই হবে, তাই না? নিশ্চয়ই নিশ্চয়ই বলেই চেয়ে দেখলাম দ্বিতীয়ার মুখখানায় খেলে গেল আনন্দের ঝিলিক। স্থূলাঙ্গিনী প্রথমারও কি আনন্দ। আমায় বললেন, আপনি আশীর্বাদ করুন বলেই এক বিরাট ঠেলা দিয়ে স্থানচ্যুত করে দিলেন উপেনবাবুকে। বললেন, তুমি কি মানুষ গা, ওকে খাবার কথা বলো না গো। এই আপনাকে খান কতক লুচি আর হালুয়া দিই? এই মরার বাঁশের যা ঝাঁকি, খিদে না পেয়ে পারে। আমার মতামতের অপেক্ষা না করেই টিফিন ক্যারিয়ার খুলে বসলেন দত্তমশাইয়ের অর্ধাঙ্গিনী। বাধা দিতে গিয়ে হঠাৎ দেখি দ্বিতীয়া আমার দিকে গার্জিয়ানের ভঙ্গিতে বলেন, ও সব চলবে না, খেতেই হবে। হঠাৎ খেকিয়ে উঠলেন 1 নম্বর। বললেন, কথা না বলে জলটা গড়িয়ে দে দেখিনি। হাসি মুখে জল গড়াতে লেগে গেলেন দত্তমশাইয়ের তরুণী ভার্যা। আর উপেনবাবু নির্বাক, আপন মনে নিমিলিত চক্ষে বিড়ি টেনে চলেছেন।
এই গলা আর দেহটাই শুধু বাজ খাই মশাই, ভেতরটা কাদা, নরম কাদা। উপেনবাবু প্রথমার হয়ে খানিকটা ওকালতি করেই আবার নির্বিকার ভঙ্গিতে গ্যাঁট হয়ে বসলেন, আর আধপোড়া নিভে যাওয়া বিড়ির টুকরোটাকে গোটা 2-3 নিষ্ফল টান মেরে বিরক্তি ভরে ছুঁড়ে ফেলে দিলেন জানলা দিয়ে। দুধ তরি ছাই। বাস চলেছে, নানাজনের নানা কোলাহলে মুখরিত, সবাই তীর্থযাত্রী। রাজপুতানীদের একটা বিরাট দল চলেছে নানা রঙের ঘাগরা আর উড়ানি উড়িয়ে। মাত্র একজন পুরুষকে অবলম্বন করে তাঁরা বেরিয়েছেন ভারত দর্শনে। পণ্ডিত আনখিলাল নির্বিকার ভালো মানুষ, 3 মাস হলো রাজপুতানা ছেড়ে তীর্থে বেরিয়েছেন। দক্ষিণ ভারতের মীনাক্ষী দেবীর মন্দির, মাদুরা, রামেশ্বরম সেতুবন্ধ হয়ে কামরূপ কামাখ্যা, কালীঘাটের কালীমাতা, কাশীর বিশ্বনাথ, গয়ায় পিণ্ডদান করে আগ্রা, মথুরা, বৃন্দাবন হয়ে এখন চলেছেন কেদারবদ্রী ও গঙ্গোত্রী, যমুনোত্রী। বৃদ্ধা, প্রৌঢ়া, যুবতী, কিশোরীর প্রায় 30 জনের বিরাট দলকে একাই সামলে নিয়ে চলেছেন অধিনায়ক পণ্ডিত আনখিলালজি। হাতে যার যার ঝোলা, ব্যবহারের টুকিটাকি সামগ্রীতে পূর্ণ। আমার পাশটিতে বসেছিলেন পণ্ডিতজি। গভীর সঞ্চারী দৃষ্টি মেলে চেয়ে আছেন শ্যামল বনভূমি ছাড়িয়ে ওই দূর পাহাড়ের কালো সীমানা পেরিয়ে ওই নীল আকাশের পানে, যেখানে চলেছে ভেসে বনহংসীর দল পাখা মেলে হিমালয়ের কন্দরে নতুন সরোবরের সন্ধানে। বাস চলেছে সভ্য সমাজের বিভিন্ন স্তরের বিচিত্র মানুষের মিছিল নিয়ে। তরুণ সূর্য পাহাড়ের প্রাচীর ডিঙিয়ে সবে দেখা দিয়েছেন পূব আকাশে, কিন্তু তার প্রভায় প্রজ্জ্বল হয়ে উঠেছে দুন উপত্যকার বনভূমি। রঙিন আলোয় নেশা ভেঙেছে মাতাল পৃথিবীর, ঘুম ভেঙেছে শ্যামল বনানীর। সমস্ত কিছু শান্ত, স্নিগ্ধ, সুন্দর, মৃদু মন্দবায়ে উষ্ণ অনির্দেশ্য অন্তরঙ্গতা। দাদা, দেশলাই আছে? আগে না। সিগারেট হবে একটা? আগে না। এবার চোখ তুলে তাকালাম প্রশ্নকর্তার পানে। পাটকাঠির মতো শরীরের গড়ন, বর্ণ কালো তামাটে, চোখ দুটো কোনো প্রকারে কালো কোটরে বসে কালাতিপাত করছে। ভাঙা চোয়াল, টিয়া পাখির ঠোঁটের মতো উঁচু নাকের ডগা, মাথায় উস্কো খুস্কো চুল, বসন ও ভূষণ অতি জীর্ণ অপরিচ্ছন্ন, পানের পিচকিতে লাল পুরু ঠোঁট। যেমন চেহারায় তেমন আচরণে ভদ্রলোক তাঁদেরই একজন, যারা পরিচিত হবার অপেক্ষায় কালক্ষেপ করেন না। নিজে থেকেই শুরু করলেন নিজের নাম ধাম, বাপ দাদা 14 পুরুষের পরিচয় দিতে। নাম রাইচরণ মহলানবিশ, ধাম বহরমপুর বাজারের বিশেষ এক তল্লাটে। লাল দাঁতগুলোকে পরিস্ফুট করে আর কি বিচিত্র ভঙ্গিতে হাত নেড়ে মুখ নেড়ে রায়চরণবাবু বললেন, হ্যাঁ, প্রিন্সিপাল ছাড়া মানুষকে পায়ে পায়ে ঠকতে হয়। এই দেখুন না আমাকে, কড়া প্রিন্সিপালের লোক মশাই আমি। প্রত্যেকেরই উচিত প্রিন্সিপাল নিয়ে চলা, তাই না? ঠিক বলেছি কিনা বলুন? জবাব না দিয়ে গত্যন্তর ছিল না। অনিচ্ছা সহকারে বললাম, নিশ্চয়ই নিশ্চয়ই। তা চলেছেন কোথায়? কোথায় যে যাবো ঠিক করিনি মশাই। দেখি, ইচ্ছা তো আছে ঋষিকেশে একটা চায়ের দোকান খুলবার। দেখলাম তো ঘুরে ঘুরে, মেড়ো ভূতগুলো কি খেতে জানে মশাই? আর জানে তো এক পুরি আর পেঁড়া, জিলিপি আর পাকোড়া। মশাই, আজকে যদি একবার পেতাম ওই আমাদের বহরমপুর বাজারের রাধারানীকে, দেখিয়ে দিতাম এখানকার দোকানগুলোকে। সালা, ঋষিকেশ বাজার ক্যাপচার করে ফেলতুম না মশাই। মেয়ে মানুষকে বিশ্বাস করেছেন কি মরেছেন? দেখুন না রাধারানীকে, কত করলুম, এক ছড়া চেন হার পর্যন্ত গড়িয়ে দিলুম 3 ভরি দিয়ে। বহরমপুর বাজারের ওপর বেগুনি ফুলুরির দোকান করিয়ে দিলুম। আর মাগি কিনা ভাগলো গিয়ে ওই সুন্দরপানা পানওয়ালা ছোকরাটার সঙ্গে। আরে বলবেন না মশাই, ওই জাতটার পরেই ঘেন্না ধরে গেছে। বলে একটা গভীর দীর্ঘশ্বাস ছাড়লেন রায়চরণবাবু। তবে স্যার, ওই স্বভাবটি বড় নরম ছিল রাধারানীর। আর যা ছিল হাতের রান্না, বড় চমৎকার, এখনো যেন মুখে লেগে আছে। পকেট থেকে এক প্যাকেট কাঁচি মার্কা সিগারেটের বাক্স বের করলেন। একটাতে অগ্নিসংযোগ করে এক মুখ ধোঁয়া ছেড়ে পরম নিশ্চিন্তে নড়ে চড়ে বসলেন বহরমপুরের রায়চরণবাবু।
রায়চরণবাবুর আচারে, ব্যবহারে, বচনে মনটা ঘৃণায় রিডি করে উঠেছিল সেদিন। এই দেখুন দেখুন, রায়চরণবাবুর ঝাঁকুনিতে চেয়ে দেখি কোনার সিটটায় একজোড়া যুবক যুবতী বসে আছেন। যুবতী উত্তরপ্রদেশিনী ও যুবকটিকে হাবে ভাবে মনে হলো পাঞ্জাবি। পরনে ঢোলা দামি রঙিন ট্রাউজার্স, গায়ে ব্রুকলিন ব্রিজ কিংবা হাওড়া পুলের ছবিওয়ালা সিল্কের হাওয়াই শার্ট, চোখে কালো চশমা, পায়ে দামি জুতো, হাতে চকচকে ঘড়ি, কাঁধে ক্যামেরা, মুখে সিগারেট। যেন বিংশ শতাব্দী অতিক্রম করে আরও 2-4 দশক এগিয়ে গেছে। হ্যাঁ বুঝলেন, মেয়েটাকে ভাগিয়ে নিয়ে চলেছে শালা। অবোধকে আবারও একটু জ্ঞান দেবার প্রয়াস পেলেন শ্রী রায়চরণ মহলানবিশ। হ্যাঁ, আমার চোখকে ফাঁকি দেবে এমন শালা এখনো অবধি জন্মায়নি স্যার। মানুষ চিনি না আমি, 20টা বছর মেয়ে মানুষের দালালি করে জীবনটা কাটিয়ে দিলাম বহরমপুর বাজারে। আর আমি মশাই মানুষ চিনি না। রায়চরণবাবুর প্রকৃত পরিচয় পেতে সত্যি এত দেরি করেছি ভেবে দুঃখই হলো মনে মনে। অবশ্য সামাজিক অনুশাসন অনুযায়ী আমার একটু বিরক্ত হবার বাধ্যবাধকতা ছিল, কিন্তু সেদিন সকালে হরিদ্বার থেকে ঋষিকেশ যাবার সেই মধুর অধীরতায় ঘৃণায় বা বিরক্তিতে নিজেকে সংকুচিত করবার অবকাশ ছিল না। রায়চরণবাবুর বিকৃত উদ্ভাবনী শক্তিতে সামান্য কৌতুক বোধ করলাম। বললাম, তা মুসৌরি নৈনিতাল ছেড়ে ঋষিকেশ চলেছে, সন্ন্যাসী টন্যাসী হবে না তো? রসিকতা করছেন দাদা? আমি আগেই বলে রাখছি স্যার, মেয়েটার ওই মোটা মোটা গয়নাগুলো বাগিয়েই শালা চম্পট দেবে। সেদিন সত্যি কুৎসিত লেগেছিল রায়চরণবাবুর ভবিষ্যৎবাণী। কিন্তু যেদিন সত্যি সত্যি দেখলাম নিরলঙ্কারা মেয়েটি ডুকরে ডুকরে কাঁদছে, সেদিন মনে হলো রায়চরণবাবু তুমিই সত্যি। সেদিন রায়চরণবাবু এসেছিলেন আমার ধর্মশালায়। আর দেখলেন আমার কথা বাসি হয়ে ফেললো কি না? গত রাত্রে সমস্ত সোনা দানা সমেত শালা সটকেছে। এই বিদেশ বিমুয়ে মেয়েটা কি বিপদেই না পড়েছে। কথা জিজ্ঞেস করলাম, তা কথা জবাবই দেয় না। হ্যাঁ, এখন সমস্ত দোষ যেন শালা রায়চরণের। না খেয়ে না দিয়ে মেয়েটা শুধু কাঁদছে, আর কাঁদতে কাঁদতেই মরবে ও, এও বলে রাখছি স্যার। হলো তো ভালোবাসা, এবার যাও, কোথায় যাবে? আত্মহত্যা করবে করো, আর নইলে এসো রায়চরণের কাছে। বাজারে ঘর ভাড়া করে পয়সা কামাবার ফিকির বলে দেবে। মেয়েটা শিওর মরবে, আমি আগেই বলে রাখলাম। রায়চরণবাবু হুবহু রায়চরণবাবুর ভাষাতেই কথা বলছিলেন, কিন্তু যেন আর ঠিক সেই রায়চরণবাবু নয়। কিছুক্ষণ গজর গজর করে হঠাৎ কোটরের ভেতরের চোখ দুটোকে কাপড়ের খুঁটে মুছেই ধর্মশালার বাইরে মিলিয়ে গেল বিচিত্র মানুষটি। পরদিন বাসস্ট্যান্ডে লোকের ভিড়, হরিদ্বারের বাস ছাড়ছে। হঠাৎ দেখি সেই মেয়েটি একটি বাসের ভেতর বসে কাকে যেন খুঁজছে আঁতিপাতি করে। অনুসন্ধিৎসু মন আমার, তাই ত্রস্তপদে কাছে গেলাম। হিন্দিতে যা বলল মেয়েটি তার সারাংশ হলো হরিদ্বার চলেছে, আবার আগামীকালই বাবা মার কাছে এলাহাবাদ চলে যাবে। জীবনের এই সামান্য একটু ভুলের জন্য বড় বেশি মাসুল তাকে দিতে হলো। অতি ধীরে ধীরে আমাকে সে প্রশ্ন করল, সেই রোগা বাঙালি বাবুটি কোথায়? কে, রায়চরণবাবু? হ্যাঁ জি হ্যাঁ। মেয়েটির মুখে আনন্দের ছায়া ভেসে উঠল। জানো, দেশে যাবার জন্য সেই তো 100 টাকা দিয়েছে আমাকে। বারবার বলেছে কেউ যেন না জানে। কই এখনো তো এলো না বাঙালি বাবু। বলেছিল নিশ্চয়ই আসবে আমাকে বাসে তুলে দিতে। আজও চোখে ভাসে ব্যথিতা মেয়েটির সেই কাতর চাহনি, আর রায়চরণবাবুর জন্য মিথ্যা পথ চাওয়া। আমি জানি সে আসবে না। হয়তো এতক্ষণে অনেকটা পথ এগিয়ে গেছেন বহরমপুর বাজারের বিখ্যাত রায়চরণ মহলানবিশ। মেয়েটি হাত তুলে নমস্কার জানালো আমাকে, আর নীরবে আমি জানালাম রায়চরণবাবুকে, তোমার যাত্রা সফল হোক। বাস ছেড়ে দিল। ভাবছিলাম নিজের কথা। কলকাতা ছাড়বার আগেই সযত্নে সংগ্রহ করেছিলাম একখানা ভালো নোটবুক ও একটি ঝর্ণা কলম। ভ্রমণ কাহিনী লিখব কত আশা করেছিলাম, কিন্তু এ কি লিখে চলেছি রাত্রিদিন।
কোথায় ভ্রমণের নানাবিধ ভৌগোলিক তত্ত্ব, কোথায় ইতিহাসের সেই পুনরাবৃত্তি, কোথায় রেলপথে খুঁটিনাটি নিখুঁত টাইম টেবিলটি? তাই বুঝি এই পাণ্ডুলিপি পড়ে বন্ধু বেনু মজুমদার হেসে বলেছিল, ছাই হয়েছে তোমার মাথা আর আমার মুন্ডু, একে ভ্রমণ কাহিনী বলে না। লেখক স্বয়ং কি করলেন, কি বললেন, কি খেলেন, কি দেখে অভিভূত হলেন, কোথায় সেসব মনোমুগ্ধকর দীর্ঘ ফিরিস্তি, কোথায় সেই পলকে ফোটা পলকে মিশে যাওয়া ভ্রমণের ছায়াছবি? তবেই না সাহিত্য সৃষ্টি। আর তুমি লিখেছ কতগুলো অখ্যাত বাউন্ডুলে মানুষের জীবন পাঁচালি। বন্ধুর কথায় সেদিন যে আনন্দ আমার হয়েছিল তা বোঝাবার মতো কোনো ভাষা নেই। মানুষ চেনার আশায় মানুষকে জানব বলেই না আমার এই কঠিন পথ চলা। অখ্যাত মানুষের দুঃখের পাঁচালিই তো লিখতে চাই। নাইবা হলো সাহিত্যের আসরে রচনার কুলীন বলে খ্যাতি, নাইবা হলো এপিক সৃষ্টি। চিরদিন অন্ধকারেই থাকুক পড়ে আমার রচনা, অনাদৃত, অবহেলিত। কল্পনাবিলাসী মন আমার, ভাবপ্রবণতায় যে কোনো বাঙালিকে পিছে ফেলে আসার স্পর্ধা রাখি। হিন্দুর ছেলে আমি, প্রকৃত হিন্দু যে হতে পারিনি সে বোধটুকু আমার আছে। জন্মেছি প্রাচ্যের গ্রামীণ আলো বাতাসে, কিন্তু শিক্ষা পেয়েছি প্রতীচ্যের মিথ্যা অনুকরণে। এই দুয়ের মাঝখানে আমাদের চক্ষু উন্মোচন। এই জারজত্বকে অস্বীকার করার অধিকার কারও নেই। প্রথম জ্ঞানোন্মেষের শুরু থেকেই দেখেছি অ আর পাশেই ABCD, সুপের সঙ্গেই শুক্তো আর ধুতির পাশে ট্রাউজার্স। হয়তো আমাদের কসমোপলিটান আউটলুক বিস্তৃত হয়ে থাকবে, কিন্তু ভারতীয় ঐতিহ্যের মর্যাদাও যে সঙ্গে সঙ্গে অনেকটা ক্ষুণ্ণ হয়েছে তাতে কিছুমাত্র সন্দেহ নেই। অতি শৈশবকাল থেকেই অন্যান্য হিন্দুর মতো মনের ক্যানভাসে আঁকা ছিল ঋষিকেশের সুন্দর স্বর্গীয় আভায় রঞ্জিত একটি মহান নিসর্গ চিত্র। ঠাকুরমার মুখে শুনেছি ঋষিদের তপস্যায় পুত, দেবতাদের আশীর্বাদে ধন্য হিমালয়ের পাদদেশে এই নিরালা জনপদের কত সুন্দর পৌরাণিক গল্প কাহিনী। মন প্রস্তুত ছিল না, তাই ঋষিকেশ হঠাৎ দর্শনে মনটা দারুণ হতাশায় অপ্রস্তুত হয়ে পড়ল। ঋষিকেশ হরিদ্বার থেকে 14 মাইল দূরে গঙ্গার তীরে অবস্থিত হিন্দুদের তীর্থভূমি। এই সেই ঋষিকেশ। পিচঢালা পথ গিয়েছে শহরের মাঝখান দিয়ে। এই তো বাঁ পাশে মিউনিসিপ্যাল গার্ডেন্স, দোকান পসার, লোকজনের কোলাহলে সরগরম পথ ও পান্থশালা। কাশীর দশাশ্বমেধ ঘাটের দোকানগুলো কিংবা দিল্লির চাঁদনি চকের সঙ্গে কোনো পার্থক্য নেই এই জনপদের। প্রতি মুহূর্তে মনে আতঙ্কের সৃষ্টি করবে হোটেলওয়ালা আর গাড়োয়ালি মুটের দল। কুলপিমালাই, মিঠাই, দর্জির দোকান, কাপড়ের বিরাট কাঁটরা, চা কফির দোকান, বিলিতি কায়দার সেলুন, কি নেই ঋষিকেশে। মায়ে বাটা কোম্পানির জুতোর দোকানটি পর্যন্ত। এমনকি চোখে পড়বে লাক্স সাবানে উজ্জ্বল চিত্রতারকাদের অম্লান নির্মল দেহলাবণ্য ও সুন্দর মুখচ্ছবি। ওই তো কোকাকোলার মেম সাহেব সমুদ্রের পাড়ে শুয়ে শীতল পানীয়ের পরম রমণীয় স্বাদ গ্রহণ করছেন। তার দেহাংশের প্রকাশ্য প্রচারে কোকাকোলার কতটা স্বাদ বৃদ্ধি পেয়েছে জানি না, তবে তৃষিতের তৃষ্ণা বেড়েছে। পাঞ্জাবি সিন্ধি দোকানিদের হাঁকডাক, নেপালি কুলিদের একঘেয়ে কাতর মিনতি, লরি বাসের অসহ্য কর্ণপটহ বিদারক একঘেয়ে কর্কশ আওয়াজ আর টাঙাওয়ালার চিৎকার, সব মিলিয়ে যে রসের সৃষ্টি হয় তাকে বস্তুতান্ত্রিক কান্ততত্ত্বেও মধুর বলে স্বীকার করা চলে না। নোংরা পথঘাট, মাছি আর গবাদি পশুতে টাঙা আর লরিতে ঠেলাঠেলি চলছে। আমার কল্পনার ঋষিকেশের পথের ধুলায় পড়েছে টায়ারের দাগ, আকাশে উড়ছে তেল কোম্পানির উড়ন্ত ঘোড়ার বিজয় কেতন, বাতাসে ভেসে আসে পেট্রোলের গন্ধ। আর रेडियो सिलोन का व्यापार विभाग का कार्यक्रम एस्प्रो का भरोसा कीजिए, एस्प्रो लीजिए, दिन भर ताजा और तंदुरुस्त रहिए। মনটা খুবই দমে গেল প্রথমটায়, কিন্তু হঠাৎ যখন চোখ মেলে দেখলাম ভুবনটাকে, দেখলাম উত্তর গগনে তুমি দাঁড়িয়ে, গগনভেদী আকাশচুম্বী অসীম উদার ধ্যান গম্ভীর তুমি, শান্ত সমাহিত অনুচ্ছল আনন্দময় নির্বাক অচঞ্চল, উচ্ছ্বাস নেই, প্রগল্ভতা নেই। তোমার এই বিরাট উদার ব্যাপ্তির কাছে দাঁড়িয়ে নিজেকে ক্ষুদ্র, অতি ক্ষুদ্র মনে হলো। আমার এ ক্ষণিকের আশাভঙ্গের অবসাদ
একটু আগেই অক্টোপাসের মতো জড়িয়ে ধরেছিল আমার অনুপরমাণুকে। কিন্তু সূর্যকরোজ্জ্বলতায় উদ্ভাসিত তোমার ওই গিরিশ্রেণী আমার দুর্বল মনের দিগন্ত উন্মোচিত করে দিল, যেন কোনো এক জাদুকরের মায়াকাঠির কোমল পরশে। গঙ্গার তীরে ঋষিকেশ অতি ক্ষুদ্র জনপদ। এখানকার প্রতিটি গৃহই যেন ধর্মশালা, প্রতিটি মানুষ তীর্থযাত্রী। যাত্রী ঋষিকেশের একমাত্র সম্বল। এখানকার যা কিছু ব্যবসা বাণিজ্য সব এই হিমালয়ের যাত্রীদের অবলম্বন করে। দারুণ শীতে যাত্রীর অভাবে বছরে 6 মাসই প্রায় ব্যবসাপত্র অচল হয়ে থাকে। সবাই সাগ্রহে অপেক্ষা করে কখন আসবে সেই পরম তীর্থযাত্রার শুভলগ্ন। হরিদ্বার থেকে আগত বাসগুলোই ঋষিকেশের প্রাণকেন্দ্র, সঞ্জীবনী সুধা, দুর্বল শরীরে ভিটামিন এলিক্সার। মরশুমি ফুলের মতো তখন আবার সজীব হয়ে ওঠে ঋষিকেশের বাজার, ত্রিবেণী ঘাট। আবার আলো জেলে দোকানিরা নতুন নতুন পসরা সাজিয়ে বসে পথের পাশে টিনের দোকানঘরগুলিতে। আবার অনেক রাত্রি পর্যন্ত শোনা যায় দর্জি দোকানের সেলাই মেশিনের একঘেয়ে একটানা আওয়াজ। যাত্রীদের মাল বইবার জন্য পাহাড় থেকে নেমে আসবে দলে দলে নেপালি কুলি, গাড়োয়ালি, ছড়িদার, কাণ্ডিবাহক, ঘোড়ার মালিক ও সহিস দল। নির্জন ধর্মশালার শূন্য ঘরগুলি আবার পূর্ণ হবে যাত্রীর সমাগমে। তখন শুধু একটি কথাই শুনতে পাওয়া যাবে প্রতিটি ধর্মশালায়, স্থান নাই, স্থান নাই। যাত্রীর মরশুমে আবার প্রাণ সঞ্চারিত হবে ঘুমন্ত নগরীর বুকের পঞ্জরে। আফিম ঘোরের নেশা ভাঙবে। সমাগত সবাই হিমালয়ের যাত্রী। রাত্রিযাপন করেই সবাই আবার যাত্রা করবে নতুন পথে। তখন কিছুক্ষণের জন্য ধর্মশালা খাঁ খাঁ করে ওঠে, আবার পরমুহূর্তেই পূর্ণ হয়ে যায় নতুন যাত্রীর আবির্ভাবে। এমনি করেই চলে এখানকার জীবনধারা, আসা আর চলে যাওয়া। আমিও ঋষিকেশের এক স্বল্পকালীন অতিথি। আশ্রয় চাই, ক্ষুধার অন্ন চাই, রাতের শয্যা চাই, সবকিছু চাই আমার। আশ্রয় মিলল কালিকম্বলী বাবার ধর্মশালায়। নতুন করে আবার সংসার পাতলাম হিমালয়ের পাদদেশে এক পান্থশালার 22 নম্বর কামরায়। অন্ধকার বন্ধ কামরায় দরজা খুলে দিলাম। এক ঝলক আলো হঠাৎ এসে ঘুঁচিয়ে দিল বন্ধ ঘরের অন্ধকার। সারাটা মন প্রাণ জুড়িয়ে গেল হিমেল বায়ুর পরশে। উত্তরের জানলাটা খুলে অবাক হয়ে চেয়ে রইলাম হিমালয়ের গিরিশ্রেণীর দিকে। কালো কালো মেঘ জমেছে কালো কালো ছোট বড় শিখরের শীর্ষদেশে। মনটা আনন্দে মুখরিত হয়ে উঠল উচ্ছল ঝর্ণাধারার মতো। অজানা ভয়ে, অজানা আশঙ্কায় আর অজানা পথের দুর্গমতার কথা ভেবে সহসা মন কেঁপে উঠল। কিন্তু পরমুহূর্তেই এক অজানা অনির্দিষ্ট আনন্দের জোয়ারে ভয়, ভাবনা, সন্দেহ, সংশয় নিমেষ মধ্যে নিঃশেষে মিলিয়ে গেল, সূর্যোদয় কুজ্ঝটিকার মতো। কালিকম্বলী বাবার ধর্মশালা, কালিকম্বলী বাবার পঞ্চায়েতি ক্ষেত্র, দাতব্য চিকিৎসালয়, ভোজনালয়, কালিকম্বলীর নাম ঋষিকেশের সর্বত্র ছেয়ে আছে। হিমালয়ের সর্বত্র ছড়িয়ে আছে বাবা কালিকম্বলীর অমর কীর্তির পুণ্য পরশ। সুদূর হিমালয়ের গভীরতম অঞ্চলেও যাত্রীদের সুবিধার জন্য বাবা কালিকম্বলী নির্মাণ করে গেছেন অজস্র ধর্মশালা, সাধুদের জন্য সদাব্রত, অন্ধ আতুরজনের জন্য আশ্রয়শালা। হিমালয়ের সমগ্র ব্যাপ্তিটুকু ব্যাপে কেদার, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রীর পথে প্রতিটি প্রস্তরে উৎকীর্ণ আছে এই মহাপুরুষের পুণ্য কীর্তি। দীন দরিদ্র সর্বত্যাগী সন্ন্যাসী, শুধু একখানা কালো কম্বল ছিল শীত নিবারণের সহায়। দুর্গম পথযাত্রীদের জন্য ছিল তার অসীম ঐকান্তিক সহানুভূতি ও মমত্ববোধ। দোরে দোরে ভিক্ষা করে প্রতিটি মানুষের দাক্ষিণ্যে তিনি গড়ে গিয়েছেন এই বিরাট জনহিতকর প্রতিষ্ঠান। বাবা বিশুদ্ধানন্দজি মহারাজই উদ্বোধন করেছিলেন এই অনন্ত যজ্ঞের। তিনি আজও বেঁচে আছেন হিমালয়ের প্রতিটি যাত্রীর ক্লান্তি অপনোদনে, ক্ষুধার অন্নে, নিশীথের আশ্রয়ে, পথের উৎসাহে, প্রত্যেক যাত্রীর প্রতিটি পদক্ষেপে, প্রতিটি জয়ধ্বনিতে। 3 দিন 3 রাত্রি হলো ঋষিকেশে এসেছি। 2 দিন হলো বন্ধু বেনু মজুমদার এখানে এসে হঠাৎ হাজির। সেও যাবে আমার সঙ্গে। পথে পথে ঘুরে বেড়াই, খিদে পেলে পাঞ্জাবি হোটেলে নিরামিষ ভোজন সেরে আবার পথ চলি।
খুঁজে বেড়াই নতুন মানুষ, নতুন চরিত্র। বন্ধু বেনু আমাকে অনেকবার বলেছে, আরে যাবার আগেই যদি পুঁজি শেষ করে ফেলিস তবে এতটা বাকি পথ চলবি কি করে? আর কি বা আছে অকারণে দুপুরবেলার রোদ্দুর মাথায় করে এই ধুলোবালি মেখে টোটো করে ঘুরে বেড়ানোর মধ্যে? সত্যিই বেনু বোঝেনি সেই রহস্য। সত্যিও জানে না যে আমার এই অভিজ্ঞতার ঝুলি কোনোদিন ফুরিয়ে যাবে না। এ যে পূর্ণ প্রাণের জোয়ারে একুল ওকুল দুকুল ভেসেছে মানুষের ভালোবাসায়, অজ্ঞাত কুলশীলের চোখের প্লাবনে, আর কত অজানিতার ব্যথার ইতিহাসে। ঋষিকেশের পথেই প্রথম দেখেছিলাম রামলালকে। ওর বোকা বোকা চেহারাটা আর সুন্দর তরুণ অজাতশত্রু মুখশ্রী প্রথম আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। বন থেকে কাঠ কেটে আনে আর তা বিক্রি করেই পেট চালায় রামলাল। ভীষণ গরিব, তাই হাড়ভাঙা খাটুনির পরিশ্রম জলের দরে বিক্রি করে দিতে হয় দালালের কাছে। তবু রামলালের হাসিটুকু অম্লান। নিঃস্ব কিন্তু নির্লোভ, দরিদ্র কিন্তু চোর নয়। ধর্মভীরু রামলাল জানে সেবা কাকে বলে, বিশ্বাস কাকে বলে। জাতে নেপালি, পেশা কুলিগিরি। রামলাল আমাদের কুলি বলুন আর ছড়িদারি বলুন, সেই ছিল আমাদের দুজনার সর্বশ্রেষ্ঠ বন্ধু, দুর্গম পথের সহযাত্রী, আমাদের অভিভাবক, পথপ্রদর্শক, আমাদের একান্ত আপনজন। ছিলাম দুই, হলাম তিন। রামলালকে কোনোদিন ভুলতে পারবো না। রামলাল হাসছে, ছোট্ট ছোট্ট পিটপিটে চোখ দুটো একেবারে বুজে গেছে। দন্তপাটি বের করে হাত মুখ নেড়ে সে কি হাসির চোট! কারণ কিছু নেই, অনেক কষ্টে তো কারণ উদ্ধার করা গেল। সেই যে রামপুরের 3.5 মনের মোটা মাইজি কাণ্ডি ভেঙে কুলির পিঠ থেকে একদম রাস্তায় চিৎপটান। আহা, সত্যি কি হাসির সাবজেক্ট! ধমক দিলেও মানবে না, তবুও হাসবে। কি সরল আর কি সোজাই না হয় এই বোকা পাহাড়িগুলো। একটা বুড়ো নেপালিকে একদিন টানতে টানতে ঋষিকেশের ধর্মশালায় এনে হাজির। কি ব্যাপার? না, রামলালের গ্যারান্টার। রামলাল বলে, আমার বাবা, ঋষিকেশের সবাই আমার বাবাকে চেনে। তোমরা আমাকে তোমাদের কুলি করে নিয়ে চলো, বাবাই আমার জামিনদার হবে। তোর জামিনদার তো বুঝলাম তোর বাবা, কিন্তু তোর বাবার জামিনদারটা কে হবেন শুনি? জবাবে বাপ ব্যাটার সে কি প্রাণ খোলা হাসি। মোদ্দা কথা, আমি সৎ লোক, আমি তোমাদের কুলি হব। যাক, অধিক কাঠ খড় কেরোসিন না পুড়িয়েই সিলেকশন বোর্ডের রায় বেরুলো। রামলাল আমাদের কুলি নিযুক্ত হলো। রামলালই ছড়িদারের পদে নিয়োগপত্র পেল। আগেভাগেই বলে রাখলাম, দেখো বাপু, যেতে চাও আপত্তি নেই, কিন্তু দুবেলার রান্নাটাও তোমাকেই করতে হবে। রামলালের কি খুশি সেদিন! নিজের পয়সা দিয়েই কালীবাড়িতে পুজো দিয়ে সিঁদুর মাখানো পেঁড়া নিয়ে এলো হাসতে হাসতে। 2 দিন পর ওকে জিজ্ঞাসা করলাম, কই তোর বাবার টিকিও যে আর দেখি না, কি হলো বুড়োর? সহজভাবে রামলাল জবাব দিল, ও তো আমার আসল বাপ নয়। বলিস কি রে? বাপও যে আসল আর নকল হতে পারে তা কুলি রামলালের কাছেই প্রথম শুনেছিলাম। আমরা চলেছি লাঠি হাতে, রামলালও চলেছে মনখানেক ওজনের মাল পিঠে নিয়ে। আমাদেরই আয়াসের বোঝা। এত পরিশ্রম, এত কঠিন পথ চলার পরও কোনোদিন দেখিনি রামলালের বিষণ্ণ মুখ। সদা হাস্যময় রামলাল বন্ধু আমাদের। বেনু আদর করে ডাকত বুদ্ধু বাহাদুর। সারাদিনের পথপরিক্রমণের পর রামলাল শুদ্ধ পাচকটির অভিনব বেশ ধারণ করে রান্না করত আলু কা সবজি কি রহড় কি ডাল। সন্ধ্যার অন্ধকারেও দেখেছি রামলাল যখন স্নান সেরে সযত্নে সারাদিনের ব্যবহৃত পোশাকটিকে পরিহার করে মাত্র একখানা গামছা দিয়ে সভ্যতা বজায় রেখে রান্না করতে বসত, তখন তার কালো কুচকুচে পৈতেটিকে বার করে সযত্নে প্রকাশ করে দেখাবার সে কি ভঙ্গি! কুলি এবার পাচক হলেন। রামলালের রান্নার উপমায় অনায়াসে বলা চলে, বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, আর তোমার এই রান্না ক্ষুধিত জঠরে। রামলাল মাঝে মাঝে দুঃখ করে বলতো, পাহাড়ে কিছু মেলে না,
না হলে রান্না কাকে বলে দেখিয়ে দিতাম। দুষ্প্রাপ্যতাকে সৌভাগ্য বলে মেনেছিলাম। একই স্বাদের আদি ও অকৃত্রিম আলুর ঝোল, কত নামেই না ডেকেছি, আলু কা সবজি, আলু কা ভর্তা, আলু কা ঝোল, আলু কা চচ্চড়ি। আলু, আলু আর আলু। একমাত্র আলু ছাড়া পৃথিবীতে যে অন্য কোনো আনাজ উৎপন্ন হয় সে কথা বেমালুম ভুলে গিয়েছিলাম। যদি কোনোদিন পেঁয়াজ জুটত কপাল গুনে, সেদিন আহা, যেন মোগলাই খানা চালাচ্ছি হিল স্টেশনে বসে। ঋষিকেশের পর মনে পড়ে না উত্তরাখণ্ডের কোথাও দেখেছি অন্য কোনো তরকারি। অবশ্য কখনো সখনো মাঝে মাঝে কাঁকড়ি, কদু আর লেবু দেখেছি চাষার খেতে। বাজার প্রয়োজনই বা কোথায়? আলু ছাড়া ভোজ্য তো আর কিছু মেলে না। কাপড়ের দোকান, সামনে এক ঝুড়ি আলু, কিংবা সোনে চাঁদি কি দোকান, পাশেই এক টুকরি আলু। সম্ভবত এইসব দোকানগুলিকেই গাড়োয়ালি ভাষায় ডিপার্টমেন্টাল স্টোর জাতীয় কিছু বলে থাকে। আলু প্রসঙ্গ ছেড়ে আবার রামলালের কথায় আসা যাক। ওর কথা মনে পড়লেই যেন শুনতে পাই রামলাল বলছে, বাবুজি, আমরা তো লেখাপড়া জানি না। আমরা জানি যাত্রীদের পা টিপে দিলে, ভক্তি করলে 4 ধামের সুফল পাওয়া যায়। শুনতাম আর হাসতাম রামলালের অখণ্ডনীয় লজিক শুনে। দুপুরে নিজে না বিশ্রাম করে আমাদের হাওয়া করত, মাছি তাড়াত। আপন মনেই নিজের ভাষায় গালাগাল করত মাছিগুলোকে। মাঝে মাঝে আবার আনন্দ হলে বাজখাই গলায় আর অবদ্ধ ভাষায় শুরু করত মালকোষ কিংবা দরবারি কানাড়া। কত না বিচিত্র সুর খেলে যেত রামলালের রাসব কণ্ঠে। রামলাল গাইত, আমাদের তাই শুনতে হতো। হাসি এলেও হাসা চলবে না, বিনুর কড়া ওয়ার্নিং জারি করা ছিল, কারণ সরল পাহাড়ি প্রাণে নাকি আঘাত লাগতে পারে। ইংল্যান্ডের ইতিহাসে ধৈর্যের পরীক্ষায় বিজয়ী হয়ে প্রাতঃস্মরণীয় হয়েছেন রবার্ট ব্রুস আর বেচারি মাকড়সা। কিন্তু আমার নাম তো আর কোনো কালেও লেখা হবে না ইতিহাসের পাতায়, কারণ শেষ রক্ষা আমার হয়নি। মাকড়সাকে দেখে বিজয়ী হতে পারিনি বটে, কিন্তু ধৈর্য ও সহনশীলতায় আমিও যে রবার্ট ব্রুসের সমকক্ষ সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। ভেবেছিলাম পথ চলতে চলতে রামলালকে একটু আধটু লেখাপড়া শেখাবো, কিন্তু হায় রে, বিধাতার সঙ্গে সঙ্গে রামলালও হেসেছে আমার বাতুলতায়। যত বলি বল গঙ্গোত্রী, ও বলবে গমতরী। যমুনোত্রী হল জমতরী, ঋষিকেশকে বলবে ঋকেশ, আর অগস্ত্যমুনি চিরকাল রামলালের কাছে অকষ্টমুনি হয়েই রইলেন। আমার এই অকারণ পরিশ্রম দেখে বন্ধু বেনু মজুমদার হাসতেন, আর আমার পিত্ত জ্বলত হতাশায়। আমাদের দীর্ঘদিনের সঙ্গী সর্বক্ষণের বন্ধু রামলাল আজ অনেক পিছনে পড়ে রইল। পাহাড়ের মাঝখানেই হারিয়ে গেল পাহাড়ি রামলালটা। ওর পরিশ্রমের মূল্য তো আমি কড়াই গণ্ডায় চুকিয়ে দিয়ে এসেছি, চুক্তির চেয়েও বেশি দিয়ে এসেছি আমাদের কুলিকে। খুশি হওয়ারই তো কথা, কিন্তু বিদায় বেলায় বোকাটা একটু হাসলও না, একটা কৃতজ্ঞতার কথাও বলেনি। বিদায় বেলায় আমি আমার বর্ষাতিটা ওর হাতে তুলে দিয়ে বললাম, কাছে রাখ, তোর অনেক কাজে লাগবে। কিন্তু অভিমানী রামলাল আমার উপহার প্রত্যাখ্যান করে দিল অনায়াসে। চাই না, চাই না বাবুজি, আমার কিচ্ছু চাই না বলেই পথের বাঁকে মিলিয়ে গেল রামলাল। বাস ছাড়ার তখনও অনেকটা দেরি ছিল। ঋষিকেশে রামনবমীর রাত্রিটি আজও মনে আছে। নবমীর চাঁদ আকাশে আর রামনাম বাতাসে। রাস্তায় রাস্তায় বসেছে রামনামের আসর। কত ছন্দে আর কত সুরে রচিত রামধুনের মাধুর্যমণ্ডিত কলিগুলো শুনছিলাম মুগ্ধ হয়ে। শুক্লা নবমীর রাত, পুষ্যা নক্ষত্র, রাত্রির শেষ প্রহরে ধীরে ধীরে এসে বসলাম গঙ্গার কিনারায়, ত্রিবেণী সঙ্গমে। ত্রিবেণী সঙ্গম কেন বলা হয় জানি না, কোথায় সঙ্গম? মনে হলো প্রকৃতির এই লীলাভূমিতে দাঁড়িয়ে পৃথিবীর সব কোলাহল থেকে অনেক অনেক দূরে এসে আমারও উচিত পাশ্চাত্য শিক্ষায় লালিত ও বৈজ্ঞানিক ধারায় ক্লিষ্ট জিজ্ঞাসু মনটাকে বেঁধে ছেঁদে রামলালের কাঁধেই চড়িয়ে দিই। তাতে হালকাও হব, পথ চলাতেও আনন্দ আসবে অনেক বেশি আর অনেক সহজে। তড়িৎ গতিতে চলেছেন নৃত্যচটুলা লাস্যময়ী উচ্ছল সফেন গঙ্গা।
উপল ব্যথিতা অচ্ছদ তটিনীর সে কি কলনাদ, যেন দূর দূরান্ত থেকে ভেসে আসে অপূর্ব ছন্দময় সামগান। অপর পারে দুন উপত্যকার সাপদ সংকুল গভীর অরণ্যানী, পাইন আর দেওদার গাছের মেলা। ভোর হয়ে আসছিল, একে একে তারার দল বিদায় নিল ভোরের আলো জাগবে বলে। আমি বসেছিলাম বালুর চরে পাণ্ডাদের ছোট ছোট মাচাগুলোর একটাতে। ব্রাহ্ম মুহূর্তের সে যে কি এক প্রশান্ত অনুভূতি, সেই ঐশী ভাব, সেই আত্মবিস্মৃতি, সেই অবাক হয়ে চেয়ে থাকা, যার প্রকৃত বর্ণনা কেউ কোনোদিন দিতে পারবে না। প্রভাত পাখির নানা বিচিত্র মধুর কলকাকলি, নদীর কলরোল, দূরের মন্দিরে ভোরের আরতির মঙ্গল ঘণ্টার ধ্বনি, সে সুর, সে ছন্দ আমার কানে কানে যেন এক অজ্ঞাত সত্যের আভাস দিয়ে গেল। ব্রাহ্ম মুহূর্তে স্নানে এসেছেন কত সাধু সন্ন্যাসী, কত তীর্থযাত্রী দল। তাঁদের উদার কণ্ঠের শিব প্রাতঃস্মরণ স্তোত্র আকাশ বাতাস মুখরিত করে তোলে। প্রাতর নমামি গিরিশং গিরিজার্ধ দেহং সৃষ্টি স্থিতি প্রলয় কারণ মাদিদেবং বিশ্বেশ্বরং বিজিত বিশ্ব মনোহভিরামং সংসার রোগ হরমৌষধম দ্বিতীয়ম। ভোর হয়ে এলো। কালো পাহাড়ের দিগন্ত বিস্তৃত প্রাচীরের অসীম সীমারেখা দেখা দিল উত্তর গগনে। পাহাড়ের পর পাহাড়, আবার পাহাড়, তার পেছনে আরও দেখা যায় আরও কত তুষার ধবল গিরিশৃঙ্গ, যেন দিকচক্রবালের মেঘলায় ঢাকা হিম তুষারাচ্ছন্ন মহামৌন পর্বতশ্রেণীর অন্তহীন শোভাযাত্রা। কিন্তু তন্ময়তা জিনিসটা যেন একসঙ্গে বেশিক্ষণ ঠিক সহ্য হয় না। তন্ময় হতে না হতেই আবার অস্থির হয়ে উঠি। নিজেকে ভোলবার জন্য গঙ্গার তটভূমি বেয়ে এগুতে থাকলাম। নীরব নিস্তব্ধ তটভূমি, কেউ কোথাও নেই, শুধু নুড়ির মেলা। গঙ্গা বয়ে চলেছেন অশ্রান্ত ধারায়, একপাশে হিমালয়ের কঠিন বেষ্টনী, আর অন্যদিকে আমি একা। কেউ নেই আমার পাশে। নিজেকে সেদিন বড় নিঃসঙ্গ মনে হয়েছিল, কিন্তু পরমুহূর্তেই যেন আমার সব সংকোচ, সব লাজ, একাকিত্বের সব নির্জনতা, সব শূন্যতা মিলিয়ে গেল হিমালয়ের নিশ্চিত অঙ্গীকারে। উপলখণ্ডের ওপর বসে নদীর শীতল জলে পা ডুবিয়ে সেদিন কি ভাবছিলাম জানি না। হয়তো একেই বলে আত্মবিস্মৃতি, না হয়তো আত্মবিস্তার। চন্দ্রভাগা নদী একদিন এখানেই গঙ্গার শীতল জলে আত্মনিবেদন করেছিলেন। আজ চন্দ্রভাগা মৃতা। এখানে আজ নেই নদীর স্রোতধারা, প্রবাহিনীতে নেই কিছুমাত্র প্রাণের স্পন্দন। আজ মরা চন্দ্রভাগার গতিপথে শুধু নুড়ির মেলা আর পাথরের নুমাইশ। চন্দ্রভাগার শুষ্ক ধারা বেয়ে দৃষ্টি অনিবার্য রূপে গঙ্গার দিকে ধাবিত হয়। সবুজ কচি ঘাসে ঢেকে আছে নদীর তীর। ছোট্ট ছোট্ট সবুজ পাখি দোল দিয়ে যায় টিয়া রং ছোট ছোট সবুজ গুল্মলতায়। জল এখানে এতই অগভীর যে তলার চকচকে বালি আর রূপালী নুড়িগুলো অতি স্পষ্ট চোখে পড়ে। নদীর স্রোত ক্রমাগত এসে আঘাত খায় উন্নত উপলখণ্ডে। এখানে নদী কোথাও বা দুগ্ধ ফেনো নিব, কোথাও বা কাঁচের মতো স্বচ্ছ, বলগাহীন ঘোড়ার মতো অস্থির মতি। হাজার হাজার মাছের ঝাঁক আপন মনে খেলে বেড়ায় মনের আনন্দে। হরিদ্বার থেকে যতই উত্তরে গেছি সর্বত্র দেখেছি মাছের সমারোহ। জলে পা ডুবিয়ে দেখছিলাম মাছের খেলা আর মাছরাঙার চকিত আকস্মিক উপস্থিতি। বালিহাঁসের ঝাঁক চলেছে পাহাড়ের গা ঘেঁষে। মাঝে মাঝে কানে আসে শ্বেত শঙ্খচিলের সুতীক্ষ্ণ শীষের আওয়াজ। নদীর পাড়ে একা দাঁড়িয়ে নিঃসঙ্গ এক শিবের মন্দির। নেই মন্দিরের গাত্রে খোদিত দক্ষিণ ভারতের ঐতিহ্যময় শিল্প চাতুর্য, কিংবা নেপালের সূক্ষ্ম দারুময় কারুকার্য, অথবা উত্তর ভারতের প্রাচীন ঐতিহাসিক শিলালিপির কিছুমাত্র আভাস। ভূগর্ভস্থিত এক শিলাময় গহ্বরে শিবলিঙ্গটি স্থাপিত। স্নানান্তে শহরে ফিরে যাবার আগে ভক্তজন গঙ্গার জলে প্রাতঃস্নান করিয়ে দিয়ে যায় তাদের আরাধ্য দেবতাকে। তারপর বহু প্রাচীন ভরতজির মন্দিরটি দর্শন করে চন্দ্রভাগার নতুন পুলটা পেরিয়ে নেপালি ক্ষেত্র
পিছে রেখে এগিয়ে গেলাম স্বামী বিবেকানন্দজির পবিত্র চরণধূলি স্পর্শে পবিত্র কৈলাস আশ্রমে। কৈলাস আশ্রম বেদ বেদান্ত শাস্ত্র অধ্যয়নের জন্য প্রসিদ্ধ এই বিদ্যানিকেতন। স্বামীজি কিছুকাল এখানে শাস্ত্র অধ্যয়ন করেছিলেন। নির্জন পরিবেশ, গাছে গাছে নানা রঙের ফুলের মেলা, আমের বোলের গন্ধে আকুল বাতাস, মৌমাছি শুনিয়ে যায় গুনগুন গান, আর প্রজাপতি তার রঙিন পাখা মেলে জ্বালিয়ে দিয়ে যায় রঙের আগুন। দূরের গঙ্গার যে অনির্বচনীয় রূপ এখান থেকে চোখে পড়ে তা শুধু দেখাই চলে, বর্ণনা করা মানুষের অসাধ্য। মনে হয় এই বুঝি সেই কবির কল্পনার খাপে ঢাকা বাঁকা তলোয়ার, মুগ্ধ ও বাকরুদ্ধ করে রাখে। সারাদিনের পর সন্ধ্যার একটু আগেই ধর্মশালায় ফিরে এসেছি। আমাদের পাশের কামরা 23 নম্বর ঘরটায় একটু আগেই এসেছেন আমাদের হরিদ্বারের সেই স্বামীজি, বেনু, যার নাম রেখেছিল ফ্যামিলি সন্ন্যাসী। স্বামীজি তার সুন্দর সুঠাম দেবতুল্য দেহকান্তি নিয়ে পুরুষ ভক্তের চেয়ে নারীদের মন হরণ করেছিলেন অনেক বেশি। সর্বক্ষণ পাশে পাশে ছায়ার মতো ঘুরে বেড়াত সুন্দরী একটি বিধবা যুবতী, একটু স্থূলা কিন্তু রূপসী। নিরন্ধ্র অন্ধতমিশ্রা তার কুন্তল রাশি, হরিণীর মতো টানা টানা কাজল কালো দুটি চোখ, চাঁপা ফুলের মতো মিষ্টি দেহের বর্ণ। নাম ছিল বেদবতী, স্বামীজির ছায়া সঙ্গিনী। অনেক ঝামেলা সহ্য করে বেনুকে এইসব গোপন তথ্য আবিষ্কার করতে হয়েছে। বেনুর মুখে শুনেছি রাজার হালে আরামে আছেন আমাদের ফ্যামিলি সন্ন্যাসী। বেনুর লজিক হলো, ফ্যামিলি ফিজিশিয়ান হতে পারে যদি, তবে কেন ফ্যামিলি সন্ন্যাসী হতে পারবে না? অখণ্ডনীয় যুক্তি। বেদবতী ধনশালিনী, রূপবতী, তরুণী বিধবা। স্বামীজির কাঁধে চেপেছেন ভূত হয়ে কি ভূত তাড়াতে, সে খবর বিধাতা পুরুষই জানেন ভালো, কারণ পরের খবরাখবর রাখার পার্সোনাল পোর্টফোলিওটা তো তাঁরই হাতে। তবে শুনেছি স্বামীজি সঙ্গীত পারদর্শী, আর সেই সুবাদেই বেদবতীকে জয় করেছিলেন। জয় করেছিলেন মহল্লার যত বৃদ্ধা ও যুবতীর মন। বেনু বলতো, ব্যাটা একটা ইম্পোস্টার, লোকের সামনে বলে বেদবতী মেরি বেটি কি তারা। ভণ্ডটাকে যদি পেতাম একবার আমাদের পার্ক সার্কাস পাড়ায়। অনেক বুঝিয়ে আশ্বস্ত করেছিলাম বেনুকে, চলেছি তীর্থে, কেন মিছিমিছি পরের কথা নিয়ে মন খারাপ করিস বলতো, কি দরকার আমাদের? দরকার সত্যিই ছিল না, কিন্তু যে উচ্চগ্রামে গুরু শিষ্যার ধর্মালোচনা ও কথোপকথন হচ্ছিল তাতে অকারণে বারবার অশিষ্ট কান দুটো উৎসুক হয়ে উঠছিল। যদি ধর্মালোচনার ছিটে ফোঁটা ছিটকে খানিকটা 23 থেকে 22 নম্বরে এসে পড়ে। সায়ন্তন সূর্যের শেষ রশ্মিটুকু মিলিয়ে গেল দিগ্বলয়। অন্ধকার নেমে এলো পাহাড়তলির বুকে। পুঞ্জীভূত মেঘ জমেছে আকাশের ঈশান কোণে, যেন পয়স্বিনী গাভী আপন সৃষ্টির আনন্দে গর্বিতা। গুরু গুরু মেঘের ডাকে আর হিমেল হাওয়ায় জানিয়ে দিয়ে গেল আকুল আকাশের আনন্দধারার আগমন বার্তা। আকাশ ঝেঁপে বৃষ্টি এলো, ঝাপসা হলো গাছপালা, ঝাপসা হলো পাহাড়। অবিশ্রান্ত ধারায় অসময়ে নেমে এলো যেন শ্রাবণের ধারা। বর্ষণমুখর সন্ধ্যা, কিন্তু মনে হলো যেন গভীর রাত্রি চুপিসারে এসে গেছে আপন গৃহের দ্বার প্রান্তে। কালের আস্তরণে ঢাকা অতীতের অবশ স্নায়ুগুলো যেন আস্তে আস্তে আবার স্পন্দিত হয়ে উঠল। অবচেতন মনের গহন ঘন অন্ধকার ভেদ করে মনশ্চক্ষে ভেসে ওঠে মার মুখখানা। মনে পড়ে আপনজনের কথা, কত শত ফেলে আসা ভুলে যাওয়া মধুর স্মৃতি। সারাদিনের কাজের শেষে মা হয়তো ভাবছেন তার ঘর ছাড়া ছেলেটার কথা। অঝোর ঝড়ে নেমেছে বৃষ্টির ধারা। নিদাঘের তাপদগ্ধ নগরী মনের আনন্দে উপভোগ করছে এই ধারা স্নান। মায়ের মনে পড়ে অবাধ্য চঞ্চল শিশুর কথা। আজ সে বড় হয়েছে, তাই মার নিষেধ মানেনি, ঘর ছেড়ে বেরিয়েছে অজানার সন্ধানে। মা আঁচল দিয়ে চোখ মোছেন। মেঘভারাক্রান্ত আকাশের দিকে চেয়ে আমারও মনে পড়ে আমার মায়ের কথা, ঘরের কথা, ফেলে আসা মধুর দিনের অলস বিহবল স্মৃতিমুখর ক্ষণগুলির কথা। এমনি দিনে মহাকবির প্রবাসী মনও আকুল হয়ে উঠেছিল মিলনের আকাঙ্ক্ষায়। চেয়েছিল বিরহবিধুরা প্রিয়াকে আপন বাহুডোরে কঠিন আবেগে বেঁধে রাখতে। মেঘালোকে ভবতী সুখী নহ,
পান্যথাবৃত্তি চেত কণ্ঠশ্লেষ প্রণয়নী জনে কিং পুনর্দূর সংস্থে। নববর্ষার নবীন মেঘ ও বৃষ্টির এই রিমঝিম সুর মনকে আকুল করে, ব্যাকুল করে তোলে। পাগলা হাওয়া বুঝি পাহাড়ের চূড়োটাকে উড়িয়ে নিয়ে আসছে। অদ্রে শৃঙ্গাং হরতি পবন। অবিশ্রান্ত ধারায় বৃষ্টি ঝরতে লাগল। আমি উৎকর্ণ হয়ে রইলাম। বেনু ঘুমিয়ে পড়েছে। বাইরের কাঠের দরজাটা দমকা হাওয়ায় খুলে গেছে। একটানা খটাখট আওয়াজে আবার সম্বিত ফিরে পেলাম। বাইরে এলাম দরজাটা বন্ধ করে দিতে। পরদিন যখন ঘুম ভাঙল, চেয়ে দেখি বৃষ্টি থেমে গেছে, অথচ কিছুই টের পাইনি। ঘুম ভাঙল স্টোভের আওয়াজে। চা প্রস্তুত। সুপ্রভাত বলে ধুমায়িত চায়ের পেয়ালা এগিয়ে দিলেন বন্ধুবর। চা পান আনতে বাইরে এসে দেখি বেদবতীর কামরায় বিরাট একটা তালা ঝুলছে, আর বাইরের আকাশ সোনালি রোদ্দুরে ঝলমল। আমার বিস্মিত মুখের ভাব দেখে দারোয়ান নিজে থেকেই বলল, हाँ वो दोनों बहुत सुबह चला गया। কাহা? हाँ मुझे मालूम नहीं। আগামীকাল খুব ভোরে আমাদের ঋষিকেশ ছেড়ে যেতে হবে। অগত্যা আজকেই লক্ষ্মণঝুলা স্বর্গাশ্রম দেখে ফেলতে হয়। সময় কোথায় আর? বেলা থাকতে থাকতেই লক্ষ্মণঝুলার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম দুজনে। ঋষিকেশ থেকে মাইল 3 পথ। বাসের ভাড়া 3 আনা, আর টাঙায় আনা 4 লাগে প্রতি সওয়ারি। মুনিকি রীতি ছোট্ট একটি জনপদ পেরিয়ে চড়াইয়ের পথ হল লক্ষ্মণঝুলার পথ। বড় সুন্দর পরিবেশ। এপারে মুনিকি রীতি, ওপারে স্বর্গাশ্রম। মাঝখানে সুরধুনী পতিত পাবনী গঙ্গা। মুনিকীর্তি আমার মনে হয় মুনিকি রীতির আসল পরিচয়। ভারত বিখ্যাত সন্ন্যাসী স্বামী শিবানন্দজির প্রতিষ্ঠিত এখানকার আশ্রম ও ডিভাইন লাইফ সোসাইটি, হাসপাতাল, গরিব দুঃখী আর্তজনের সেবায় উৎসর্গিত একটি মহান জনহিতকর প্রতিষ্ঠান। এছাড়া মুনিকি রীতির বহু মন্দির, আখড়া, আশ্রম, ধর্মশালা, সেবা প্রতিষ্ঠান পথিক মনকে সদাই আপ্লুত করে রাখে গভীর আধ্যাত্মিক আদর্শে। অবশেষে ছোট ছোট কতগুলি চায়ের দোকানের সামনে এসে বাস থামল। বাস কন্ডাক্টর পথের নির্দেশ দিল আঙুল উঁচিয়ে, একদম সিধা, বাস লক্ষ্মণঝুলা মিল জায়গা। মিল তো জায়গায়, এত এর তাড়া কিসের? একবার গরম চা না খেয়ে পাদমেকং ন গচ্ছামি। বন্ধুর কথাই মানতে হলো। পথের পাশেই চায়ের দোকান। বসেই গল্প জুড়ে দিলাম আমাদের হাওড়া পুলের কারিগরি দক্ষতার। শ্রোতাও জুটে গেল। লক্ষ্মণঝুলার পথ এখান থেকে আগাগোড়াই উতরাই। বিনা ক্লেশে তরতর করে নেমে গেলাম। খানিকটা যেতেই পথের দুপাশে অসংখ্য কুষ্ঠরোগী ভিক্ষার আশায় ঝড় জল উপেক্ষা করে রোদ মাথায় সারা দিন বসে আছে যাত্রীর পথচে। ভিখারীদের শারীরিক বিভৎসতা দাতার মন থেকে দয়ার কথা ভুলিয়ে দিয়ে ভীতির সঞ্চার করে। লক্ষ্মণঝুলার এমন কুৎসিত ভূমিকায় মনটা প্রথমেই বিষণ্ণ হয়ে গেল। ত্রস্তপদে পালিয়ে এলাম চোখ কান বুজে। একটু পরেই পথের বাঁকে দূরের গঙ্গার যে দৃশ্য দেখলাম, তাতে এক অনাবিল আনন্দের স্রোতে আমার নালিশি মনটা ভেসে গেল অনিন্দ রূপের জোয়ারে। উপল ব্যথিত খরস্রোতার সে কি কলনাদ, সে কি উচ্ছ্বাস! সবুজ আর সাদায় মিশে অপূর্ব এক রঙের ছটা জেগেছে নদীর স্রোতে, আর তাতে ভেঙে পড়েছে লক্ষ লক্ষ শ্বেত তুষার চূর্ণি। যেন অনন্তকাল ধরে চলেছে নদীর এই অভিযান। বিরামবিহীন, অক্লান্ত, অশ্রান্ত, অচ্ছদ জলধারা। অবশ দেহ আর বিবশ নয়ন যেন শুনেছে নিশির ডাক। প্রকৃতির এই অনন্ত উদারতা, এই বিশাল ব্যাপ্তি, সে এক অনির্বচনীয়, অবিস্মরণীয় আকুল অনুভূতি। সামনেই লক্ষ্মণজির প্রাচীন মন্দির। প্রায়ন্ধকার মন্দিরের ভেতরটা ভালো করে আর দেখা হলো না। একাকী পূজারীজি আপন মনে রামায়ণ পড়ছিলেন সুর করে, আর লক্ষ্মণজির কথা বুঝিয়ে দিচ্ছিলেন যাত্রীদের। মন্দির ছেড়ে কয়েক পা নেমে এলেই সামান্য একটু সমতল ভূমি, তারপর আবার উতরাই। চলতে চলতে হঠাৎ যেন চোখের সামনে থেকে যবনিকা উঠে গেল। সামনে দাঁড়িয়ে বহু জল্পিত, বহু খ্যাত লক্ষ্মণঝুলা। বিরাট একটি লোহার ঝুলন্ত পুল এপারে ওপারে সংযোগ স্থাপনা করেছে। এই কি সেই লক্ষ্মণঝুলা যা অতিক্রমণের দুর্গমতার কথা
শৈশবকাল থেকে কতবার শুনেছি মাসিমার কাছে, ঠাকুরমার মুখে, পড়েছি বইয়ের পাতায়। মনটা দমে গেল লক্ষ্মণঝুলা দর্শনে। এ যে নিছক মানুষের বাহাদুরি, কারিগরি বিদ্যার ভোজবাজি, শুধুই যেন ইঞ্জিনিয়ারিং ঔদ্ধত্য। অতিক্রমণকালে যে দোলা অনুভূত হয়, সে উপলব্ধিটুকুই আনন্দের। মনে পড়ে বাল্যকালে এই অনুভূতির আশায় লেকের পুলে ঝাঁকি দিতে গিয়ে কত না গালাগালার তাড়া খেয়েছি উড়ে মালি আর বিরাট গোঁপওয়ালা ভোজপুরি দারোয়ানটার কাছে। এমন অভিজ্ঞতার এইটাই উপযুক্ত অনুষঙ্গ। একপাল বাঁদর নিজ নিজ বাচ্চাদের কোলে পিঠে করে আপন মনে দোল খাচ্ছিল লোহার তারের ওপর বসে। বোধহয় কিচিরমিচির করে লালাবাই গিয়ে ঘুম পাড়াচ্ছিল অশিষ্ট বানর শিশুদের। মৃত্যু ভয় নেই কিংবা অতিমাত্রায় আত্মবিশ্বাসী, নইলে এভাবে এ অবস্থায় কোন প্রাণী দোল খেতে পারে? নিচেই মৃত্যুগহ্বর গভীর খাদ আর খরস্রোতার ভয়াবহ কলনাদ। শত শত পাথরের বুকে আলোড়ন সৃষ্টি করে নদী ছুটে চলেছে সমতল ভূমির উদ্দেশ্যে। এই সন্ধ্যা হয়ে আসছে, সে খেয়াল আছে? এখন কবিত্ব ছাড়। বেনুর সতর্কবাণীতে সচেতন হতে হলো। তাই তো তাড়াতাড়ি পা চালিয়ে পুল পার হয়ে নদীর অপর পারের রাস্তা ধরলাম স্বর্গাশ্রমের উদ্দেশ্যে। এখান থেকেই প্রকৃত হাঁটা পথ গেছে পাহাড়ের গা বেয়ে বদ্রীনাথ পর্যন্ত। পথে যেতে যেতে চোখে পড়ল একটি গাছের নিচে চোখ বুজে ধ্যানে বসে আছেন এক যোগীবর। চমৎকার মেকআপ নিয়েছেন সন্ন্যাসী ঠাকুর, ঠিক যেন নট্য কোম্পানি যাত্রা দলের শিব ঠাকুরটি। মাথায় জটা, ব্যাঘ্র চর্ম পরনে, সারা অঙ্গ ভস্মাচ্ছাদিত, গলায় রুদ্রাক্ষের মালা, কানে ধুতুরা গোঁজা। সামনেই একটি সাদা চাদর বিছানো, তাতে আনি দুয়ানি ও নয়া পয়সা ছড়ানো। কাছেই ধুনি জ্বালিয়ে বসে দুজন শিব সহচর, নন্দী ও ভৃঙ্গি। চমৎকার মানিয়েছিল শিব ঠাকুরটিকে, যেন রবিবর্মার আঁকা ছবিটি, গভীর ধ্যানে মগ্ন। তবে মাঝে মাঝে একটি চোখ বুজে অপরটি খুলে তড়িৎ গতিতে দেখে নিচ্ছিলেন পয়সার হিসাবটি। নয়া পয়সা চালু হওয়াতে বড়ই অসুবিধায় পড়েছেন মুনিবর। সময় নেয় বেশি, অথচ হিসাবটিও মেলে না ঠিক মতো। হঠাৎ পেছন থেকে কে যেন আমার হাসি লক্ষ্য করে কিঞ্চিত ক্ষুব্ধ হয়ে মুখ বাড়িয়ে বললেন, ছি ছি, এখনও গেল না আপনার ঠাট্টা করার বদভ্যাস? জানেন উনি একজন ঈশ্বর প্রেরিত মহাপুরুষ। অত্যন্ত লজ্জিত হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এই শহরের মানুষ বলেই কি আপনাদের পদে পদে কেবলই সন্দেহ? ছি ছি, মানুষ চিনতে শিখুন। বলেই যাত্রা দলের বিবেকটি আসর ছেড়ে নিজের পথ ধরলেন। আমি হতবাক, উত্তর দেব কাকে? তিনি হয়তো এতক্ষণে স্বর্গাশ্রমে পৌঁছে গেছেন। স্বর্গাশ্রম, গীতা ভবন, পরমার্থ ভবন সবকিছুই দেখলাম ট্যুরিস্টের শুষ্ক দৃষ্টিতে। অর্থের বিরাট জৌলুসে প্রতি মুহূর্তে যাত্রীদের চোখ ধাঁধায়। অর্থের ঝলকানিতেই চোখ বুজে এলো। আসল দ্রষ্টব্য তাই অদেখাই রয়ে গেল এখানেও। যেখানে অর্থের প্রচারই মুখ্য উদ্দেশ্য, সেখানে পরমার্থের সন্ধান করা নিতান্তই অর্থহীন। হিমালয়ের উদার ব্যাপ্তিতে পরমার্থ ভবনের উন্নাসিক টাওয়ার ক্লকটা নিছক হাস্যকর বলেই মনে হলো। এসবের উপস্থিতি এখানে অর্থহীন, অবান্তর। দ্রষ্টব্য সবকিছুই দেখা হয়ে গেল এক নিমেষে। দায় সারা হতেই চায়ের দোকানটায় এসে বসলাম। এক ভাঁড় গরম চা সামনে নিয়ে পুরনো সেই আড্ডাজীবী মনটা খুলে ধরলাম বিদগ্ধ আড্ডাজীবীদের মাঝখানে। ক্রমে ক্রমে আড্ডা জমে বসল মনের মতন করে। একজন পাঞ্জাবি যুবক, নাম প্রেম তালোয়ার, চমৎকার বাংলা বলেন। দীর্ঘকাল কলকাতাবাসের ফলেই সে কথা তিনিই জানালেন। আরও বললেন, দেখলেন মিস্টার, আড্ডাটা কেমন জমেছে? জমবে না? আড্ডাবাজ বাঙালি আর গল্পবাজ পাঞ্জাবি, ওয়ান্ডারফুল পাঞ্চ, কি বলেন? যেন দুপেক জিনে একটু লাইম জুস আর কয়েক টুকরো বরফ। বলেই বহুকাল অনাস্বাদিত সেই পরম অমৃতের কাল্পনিক স্বাদে জিভ ও তালু দিয়ে চাটাস করে একটা শব্দ করে শুকনো ঠোঁটটাকে ভিজিয়ে নিলেন গরম চা দিয়ে। খানিকটা গালাগাল করলেন অবিবেচক ইউপি গভর্নমেন্টকে, এই অঞ্চলটাকে অযথা ড্রাই এরিয়া ডিক্লেয়ার করার জন্য। প্রেম তলোয়ার ভাবছিলেন ড্রিঙ্কসের কথা, আর আমি ভাবছিলাম আমার কলেজি জীবনের মজলিসি কথা।
সেসব মধুর দিন কি আর কোনোদিন ফিরে আসবে? কি আড্ডাটাই না মারতাম। কলেজ পালানো আর প্রক্সি দেবার ভেতর যে দারুণ একটা রোমাঞ্চ আছে, দারুণ একটা থ্রিল আছে, সে কথা কিছুতেই বুঝতে চাইতেন না কলেজের প্রফেসররা আর বাড়ির গার্জিয়ানরা। আমাদের জন্যই নাকি শৈলেন্দ্রের রেস্টুরেন্টের 12টা বেজেছে, নিউ ক্যাফেতে লালবাতি জ্বলেছে। অগত্যা তাই আপন গাঁ ছেড়ে সদরঘাটের বলাইয়ের চায়ের দোকানকেই বেছে নিয়েছিলাম আমাদের রঁদেবু হিসেবে। কিন্তু বেচারি বলাই কিছুতেই বুঝবে না আমাদের লজিক। আমাদের মতিগতি ফেরাতে বেচারি বলাইয়ের কি কম ধকল গেছে? কত উপদেশ, কত ভালো কথা, কত শাসানি, কিন্তু আমরা অটল ছিলাম আমাদের আড্ডায়, অবিচল ছিলাম আমাদের সাধনায়। ঘন্টায় 1 কাপ চা মানে 4 পয়সা হিসেবে ঘন্টা 8 জন্য কত মুদ্রা প্রয়োজন সেই হিসাব ছিল আমাদের কণ্ঠস্থ। কিন্তু সেই সহজ হিসাব রাখার জন্যই বলাইকে আবার নতুন করে একটা ক্রেডিট অ্যাকাউন্টের খাতা খুলতে হয়েছিল। লোকটি বড় ভালো ছিল বলাই, কিন্তু শেষ পর্যন্ত আমাদের দেখলেই পাগলা কুকুরের মতো খেঁকিয়ে উঠত। আমাদের তাড়াবার জন্য কত নতুন নতুন নিয়মাবলী যে প্রচারিত হলো, কত যে মহাপুরুষের উপদেশাবলী কাঁচ দিয়ে বাঁধিয়ে দেওয়ালে টাঙানো হলো, কিন্তু আমরা এক একটি অজেয় অপরাজিত মেসিডোনিয়ার রাজা ফিলিপের সন্তান, বিজয়ী আলেকজান্ডার। শেষ পর্যন্ত আমাদের আসতে দেখলেই বলাই তার কয়লার তোলা উনুনটাতে আগুন দিয়ে দিত। সাধারণ লোকের কাছে সেই ধোঁয়া অসহনীয়, কিন্তু আমরা চোখে রুমাল গুঁজে নির্বিকার বসে থাকতাম। চোখের জল আর নাকের জলে একাকার হয়ে গেছি, তবুও আড্ডা ছাড়িনি। গুরুদেব প্রভাস চক্রবর্তী বলতেন, সহ্যের বড় গুণ নেই। এই রে শালা শিওর আগুনে লঙ্কা ছেড়েছে, চোখে রুমাল চেপে বসে থাক, এক্ষুনি অল ক্লিয়ার হয়ে যাবে। কত আর অযথা কয়লা পোড়াতে পারে গরিব বলাই আমাদের জন্য। ধোঁয়া পরিষ্কার হয়ে গেলেই আবার নতুন উৎসাহে, নতুন উদ্দীপনায়, নতুন টপিক নিয়ে গুলজার করে আড্ডায় বসতাম। তারপর আমাদের এত সাধের আড্ডাও একদিন ভেঙে গেল। বলাইয়ের দোকান গেল উঠে, আর সেই সঙ্গে আমাদের কলেজ জীবনও শেষ হলো। তারপর কে কোথায় ছিটকে পড়লাম সংসারের আবর্তে। সেদিনকার প্রাণের বন্ধু প্রভাস, মোটকা ভূদেব, অন্তরঙ্গ দোসর কালীপদ মুখুজ্জে, গামলা মিত্তির, শৈলেন্দে, তারা আজ সবাই সময়ের আড়ালে হারিয়ে গেছে। সবাই হারিয়ে গেল আমার কাছে, না আমি শুধু হারিয়ে গেলাম তাদের মন থেকে? আজও মাঝে মাঝে একলা বসে তাই ভাবি, কিন্তু কোনোদিনই ভাবনার বাঁও মেলেনি। তখনও ভোর হয়নি, এক মুঠো তারা ছড়িয়ে আছে অনন্ত নীল আকাশের একুল ওকুল জুড়ে। রামলাল এসে হাজির। পবিত্র গঙ্গার জলে শুচি স্নান সেরে পবিত্র হয়ে এসেছে সে। পরনে নতুন জামা, নতুন পাজামা, কপালে লাল চন্দন ও আতপ চালের পবিত্র টিপ। শুভযাত্রার শুভ লগ্নে শুচিশুভ্র মন নিয়ে আমার পথের সঙ্গী রামলাল প্রস্তুত। কিরে? হেসে শুধু জবাব দিল, জয় বদ্রী বিশাল জি কি যায়, জয় কেদারনাথ জি কি যায়। শতকণ্ঠের স্তুতিনাদে আকাশ বাতাস পরিপূর্ণ। আমাদের ধরাসু যাবার বাস ছাড়ল। যাত্রী সংখ্যা অতি নগণ্য, কিন্তু দেবপ্রয়াগগামী বাসগুলো যেন কুমড়ো ঠাসা। আসমুদ্র হিমাচলের এমন কোনো প্রদেশ নেই যার অধিবাসী আসেনি এই দুর্গম পথযাত্রায়। একটির পর একটি করে সব বাসগুলি ছেড়ে দিল পথের দেবতাকে স্মরণ করে। প্রয়াগতীর্থ ঋষিকেশ পেছনে পড়ে রইল। ঋষিকেশই হল ত্রিধারার সঙ্গম ক্ষেত্র, দেবলোক ও মর্তলোকের মিলন সেতু। ওদিকে কেদার বদ্রীনাথ, এদিকে যমুনোত্রী গঙ্গোত্রী, আর পেছনে মর্তের বন্ধন হরিদ্বার। খানিকটা পথ গিয়েই চন্দ্রভাগা আর মুনিকিরিতির পুল পেরিয়ে বাসকে থামতে হলো ঋষিকেশ আউটপোস্টে। যাত্রীরা সবাই কলেরা বসন্তের টিকা নিয়েছেন কিনা তাই পরীক্ষা হবে। টিকা ছাড়া পাহাড়ে প্রবেশ নিষেধ। আমাদের আগে আরও গোটা 3 বাস দাঁড়িয়ে অনুমতির অপেক্ষায়। 2 টাকার বিনিময়ে আগেই আমাদের জোগাড় করা হয়েছে জাল সার্টিফিকেট, সুতরাং নির্ভয় নেমে এলাম বাস থেকে। ভীরু পাহাড়িদের কাছে টিকার উপকারিতা সম্বন্ধে নাতিদীর্ঘ একটা লেকচারও ঝেড়ে দিলাম সুযোগ বুঝে। মিথ্যা দিয়েই শুরু হলো আমার হিমালয় যাত্রা। চারিদিকে সে এক হুলস্থুল কাণ্ড। টিকার ভয়ে শঙ্কিত যাত্রীদল নানা অজুহাত দেখিয়ে নানাভাবে অনুনয় বিনয় করে বোঝাতে চায় স্বাস্থ্য বিভাগের কর্মচারীদের, কিন্তু তারা কানে তুলো দিয়ে আপন কাজ করে যাবার উৎকৃষ্ট পন্থাটি বেছে নিয়েছে।
কান্নাকাটির রোল পড়ে গেল যাত্রীদের মাঝে, কিন্তু নাস্তি গতির অন্যথা। হঠাৎ দেবপ্রয়াগের বাসে শুনি আমাদের মুখরা দাক্ষায়ণীদের উচ্চকণ্ঠ নিঃসৃত মধুর অম্লমিশ্রিত কলনীনাদ। বলি, ও ভোলা, বসে আছিস কেন রে মেনি মুখো? নেমে আয় বলছি। মেয়ে মানুষের গায়ে হাত দেবে কিলা? কথা ছিঁড়ি নেই গা। বলি, অত যদি শখ তো যাও না নিজের মাগের কাছে। ধর্ম করতে এইছি বলে কি মান ইজ্জতের ভয় নেই গা? ভালো করে বুঝিয়ে দে ভোলা, তোর পিসির গায়ে হাত দেবে এমন মিনসে মাতৃগর্ভে আসেনি। ঝেঁটা মেরে থোঁতা মুখ ভোঁতা করে দেব না, টিকে দেব বললেই হলো। একলা দাক্ষায়ণী দেববার গলার আওয়াজেই সমস্ত আবহাওয়া গমগম করে উঠেছে। বেচারি ডাক্তারবাবু না বোঝেন বাংলা, না পারেন বোঝাতে বাংলার অবলাকে। ইনি বুঝবেন না, উনিও ছাড়বেন না। দেবপ্রয়াগের বাসে চলেছেন বুড়ি মোক্ষদা ঠান্ডি, হরনাথবাবু, কালী কিঙ্করবাবু, সরজুবালা, বামুন্দি, চারুবালা, হিরন্দি, যশোদা, সবাই সুঁই ফোঁড়াবার ভয় বিষাদগ্রস্ত। হঠাৎ আবার তারস্বরে চিৎকার করে উঠলেন, বলি, ও ভোলা, নেমে আয় বলছি। দরকার নেই আমার দেবপ্রয়াগ গিয়ে। ভেবেছিলুম তোর পিসের একটা পিণ্ডি দিয়ে আসবো দেবপ্রয়াগে। তা মিনসে যেমন কপাল করে এসেছে, মর সারা জীবন ভূত হয়ে। আমার কি, পারবো না আমি বুড়ো বয়সে টিকে নিতে। বেঁচে থাকতেও জ্বালিয়েছে, এখনো জ্বালাবে মিনসে। কথার মাঝখানে বাধা দিলেন মানিকগঞ্জের বাঙাল বামুন্দি। ও মা, দিদি কন কি? মরা স্বামীরে এমন কইরা কি কন লাগে? কি স্বামীটি কার শুনি? তোমার না আমার? খুব যে দরদ পরের মিনসের জন্যে। বলেই ডাক্তারবাবুটিকে ছেড়ে পড়লেন ভালো মানুষ বামুন্দিকে নিয়ে। সে এক অভাবনীয় দৃশ্য। সুযোগ বুঝে ডাক্তারবাবু হাওয়া হলেন, কিন্তু রবাহুত আমি ভাবছিলাম ভোলার পিসে মানে দাক্ষায়ণীদের মৃত স্বামী ভদ্রলোকটির কথা। শেষ পর্যন্ত শোনা আমার সৌভাগ্যও হলো না। ধরাসুর যাত্রীরা সবাই প্রস্তুত। কালক্ষয় না করে বাস ছেড়ে দিল। বাস চলেছে পাহাড়ি পথ বেয়ে। এক পাশে কালো পাহাড় আর অপর পাশে মৃত্যু গহ্বর। বাসের ভেতর মাত্র আমরা গুটি কয়েক যাত্রী। সামনের কাঁচের জানলা দিয়ে দেখা যায় ৫.৫ হাত পিচ ঢালা রাস্তা, আর তার পাশে অতল গভীর খাদ। মৃত্যু যেন হাতছানি দিয়ে ডাকছে। ম্যাজিকের ভাষায় টানেল অফ ডেথ। হিমালয়ের অমন উদার অনন্ত রূপও চোখের সামনে দেখা দিল মৃত্যুদণ্ড হাতে। বাইরে চাইলে বুক কাঁপে, আর চোখ বুঝলে ভয় বাড়ে। মাঝে মাঝে শঙ্কা জাগে, পারব তো ধরাসু পৌঁছতে? চলার সময় বাসের 4টে চাকাই অনবরত রাস্তার ওপর ছিল কিনা এখনও সে সম্পর্কে বিলক্ষণ সন্দেহ আছে। প্রথম অভিজ্ঞতার অজ্ঞতা ছিল বলেই সম্ভবত সবাই এক আসন্ন বিপদের আশঙ্কায় বিব্রত। বদ্রী বিশাল কিংবা গঙ্গামাইয়ার কথা ভুলে শ্যাম সমান মরণের কথা ভেবে কেউ বা চোখ বুজে ঘন ঘন বিড়ি টানছেন, কিংবা গঞ্জিকার কলকেটা আরও শক্ত করে হাতের মুঠোয় চেপে জীবনের শেষ সুখটান দিয়ে নিচ্ছেন। হিন্দুস্তানি মহিলা যাত্রীরা তারস্বরে সমবেত কণ্ঠে শুরু করেছেন আপন আপন দোহাতি ভাষায় কাজরি কি রামধুন, তা তাঁরাই জানেন। বেনুও তার শুদ্ধ ভক্তিমন নিয়ে বেসুরো গলায় শুরু করেছে রামপ্রসাদী, কবে সমাধি হবে মা শ্যামা তোমার চরণে। রামলাল খৈনি টিপছে, আর আমি আত্মদর্শনে লিপ্ত। সবার অবস্থা খানিকটা কল্পনা করা চলে যদি বাইবেল পড়া থাকে। সবাই শঙ্কিত সন্ত্রস্ত মন নিয়ে অপেক্ষা করছে চেতাবনীর সেই মহাপ্রলয়ের অন্তিম ক্ষণটির জন্য। কিন্তু বারবার চিন্তার জাল ছিন্ন হয়ে যাচ্ছিল একটি মেয়ের চপল হাসির খিলখিল শব্দে। সবাইকে ব্যঙ্গ করে যেন হাসছে উচ্ছলা চপলা শ্যামা রহস্যময়ী একটি যুবতী। কোলে বছরখানেকের একটি বাচ্চা কাঁথা কাপড়ের আবরণ ভেদ করে পিটপিট করে দেখছিল বিশ্বভুবনটাকে। আর পাশেই যুবতীটির স্বামী নির্বিকার আপন মনে হারমোনিয়াম বাজিয়ে চলেছে। মধ্যপ্রদেশের যাযাবর সম্প্রদায়ের একটি বাঞ্জারা পরিবার। চিন্তা নেই, ভাবনা নেই, কাল কি হবে আর কাল কি খাবে সেসব অযথা ভাবনা ভেবে মনের স্বাভাবিক আনন্দধারাকে ব্যাহত করে না কখনো। পরে জেনেছিলাম
সেই যাযাবরীর নাম সর্বতিয়া আর পুরুষটির নাম তিলাইয়া। অবশেষে একদিন তারাই আমাদের অতি চেনা হয়ে গেল। আমাদের সহযাত্রী সর্বতিয়া আমার এই পথ চলার রোজনামচার আরেকটি উপনায়িকা। একদিন জিজ্ঞাসা করেছিলাম, গঙ্গোত্রী যমুনোত্রীর পথে তোরা চলেছিস কেন? জবাবে যাযাবরী বলল, তা তুমি কেন চলেছ বাবুজি? কেন সে জবাব সেদিন ওকে দেওয়া হয়নি, কারণ আমার জানা ছিল না। চলেছি কেন? কেন পেছনে ফেলে এলাম ঘরের অযুত বিলাসিতা, ছিঁড়ে এলাম আপন মানুষের স্নেহের বন্ধন? শুধু চলেছি আর দেখেছি আর অজ্ঞাতসারে কেঁদেছি। কি যেন এক অব্যক্ত ব্যথা আমার মনের বন্ধ দুয়ারে শুধু মাথা খুঁড়ে মরেছে, আর গুমড়ে গুমড়ে গোপন ব্যথায় কেঁদেছে। এসেছিলাম ট্যুরিস্ট হয়ে, কাঁধে ক্যামেরা ঝুলিয়ে। ভেবেছিলাম একটা ওয়াইড প্যানোরামিক ভিউ মনের মাঝখানে গেঁথে নেব। কিন্তু এ কি হলো আমার? কার অমোঘ নির্দেশে আমার পশ্চিম ঘেঁষা মনের এই আকুল পথ হারানো? ছিলাম ট্যুরিস্ট, হলাম যাত্রিক। সব অহংকার, সব জিজ্ঞাসা পথের ধুলোয় মিলিয়ে গেল কোন অজানা সেই অপর আকাশের হাতছানিতে। কেন এসেছি? দেশ দেখতে, না মানুষ দেখতে, না শুধুই তীর্থের সুফল নিতে? নিজেই বুঝিনি সে উদ্দেশ্য। সে আজও রহস্যই রয়ে গেছে। পোড়া চোখ দুটোকে ক্ষণিকের জন্যও বুঝতে ভয় হতো, পাছে অদেখা কিছু চিরকাল অদেখাই থেকে যায়, পাছে নিজের অজ্ঞাতসারে পরশ পাথর আবার ছুঁড়ে ফেলে দিই। আজকে দীর্ঘকাল পরে শুধু একটি অবাধ্য অনুশোচনাই বারবার আর্তনাদ করে ওঠে। কেন এলাম ঐশ্বর্যের সেই ভাণ্ডার অস্বীকার করে? যা হারিয়ে এলাম হিমালয়ের তুষার গিরিশৃঙ্গের কোলে, দীর্ঘ পথের প্রতিটি যাত্রীর উষ্ণ অন্তরঙ্গতায়, গোপন গুহায়, রুক্ষ বনানীর মাঝখানে, সে ক্ষতির অঙ্ক কেউ পারবে না কখনো পূরণ করে দিতে, 7 রাজার ধন মানিক দিয়েও নয়। আজ আমার পথ চলা বন্ধ হয়েছে। এখন প্রতিদিন সকাল 10টায় অফিসে যাওয়া আর বিকেল 5টায় অফিস থেকে ফেরা। চেতনায় আস্তে আস্তে আবার মরচে ধরছে। ঠিক সেই পুরনো আচার আচরণ, বাইরে থেকে ঘুণাক্ষরেও কেউ বুঝতে পারবে না, কিন্তু সেই পুরনো ইমারতের কোথায় যেন ফাটল ধরেছে। আগেকার উৎসাহে আর যেন তেমন উৎসাহিত বোধ করি না। অভ্যস্ত অনুষঙ্গে আর সেই নিবিষ্টতা নেই। একটা স্বচ্ছ কিন্তু অনতিক্রম্য প্রাচীর যেন পরিচিত জনদের থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে আমায়। তাদের ব্যথায় আর তেমন ব্যথা অনুভব করি না, আনন্দে আর উচ্ছ্বসিত হই না। কোনো এক অজ্ঞাত অভিশাপে কবে থেকে যেন একঘরে হয়ে গেছি। আজ আমি বড় একা, কিন্তু এই নিঃসঙ্গতা মুখর হয়ে আছে সেদিনের সেই পথ চলার পদধ্বনিতে, সেই সব সহযাত্রীদের হাসি কান্নায়, কথাবার্তায়, বিচ্ছেদে ও ঘনিষ্ঠতায়। স্মৃতি কিন্তু অভিজ্ঞতার চাইতেও যেন অধিকতর বাস্তবানুগ। তাই কেবল স্মৃতির রোমন্থন করে চলেছি রাত্রি দিন। মনে পড়ে মায়াকুরঙ্গী যাযাবরী সর্বতিয়াকে। বিধাতার এক কলুষ সৃষ্টি, পাপের সহচরী বহুরূপিণী সর্বতিয়া। সত্যের অরি, সুন্দরের বৈরী, আজন্ম স্বেচ্ছাচারিণী সে, চিরচঞ্চলা। সুখনীর ধ্বংস করার উন্মাদনাই যার আদিম তৃষ্ণা, উৎসাদন ছিল যার একমাত্র চিন্তা। সেই ব্যভিচারিণী সর্বতিয়া, যাযাবরী সর্বতিয়ার কথা আজও মনে পড়ে। ধনুকের ছিলার মতো ঋজু তার দেহলতা, আর সেই ঋজু দেহবল্লরীর ওপর নতুন ফোটা শিরীষস্তবকের মতো সুন্দর মুখ। বন্য হরিণীর মতো চঞ্চল, মরালের মতো গ্রীবা, চোখের চাহনি অগ্নিস্বরে দগ্ধ। কালো সাপের মতো দীর্ঘ কালো বিনুনিতে দোলা দিয়ে রংভরু সর্বতিয়া নাচে, আর তিলাইয়া হারমোনিয়ামের সুরে সুরে জ্বালিয়ে দেয় সুরের আগুন। সর্বতিয়া ভুলে যায় যে সেও সন্তানের জননী, শিশুর মা। সর্বতিয়া নেচে আর গান গেয়ে পুরুষের মনে জাগায় ধ্বংসের মাতন, আকর্ষণ করে উচ্ছৃঙ্খলতার সর্পিল সরণিতে। পথের পাশে পাইন গাছের ছায়ায় শিশু তৃষ্ণায় কাঁদে। রূপোপজীবিনীদের নিয়ে বহু সার্থক সৃষ্টি আছে পৃথিবীর সাহিত্যের দরবারে, বহু কাব্য, বহু কাহিনী, বহু অমর গাথা। হিউগো লিখেছেন মারিও দেলার্মি,
মুসেত লিখেছেন বার্নারেট, জোলা লিখেছেন নানা, দুমা লিখেছেন ফার্নান্দ। শরৎচন্দ্রের চন্দ্রমুখী কিংবা বিজলি সাহিত্য জগতের অপূর্ব চরিত্র সৃষ্টি। কিন্তু সর্বতিয়া আমার দেখা এক সম্পূর্ণ স্বতন্ত্র নতুন জীব। প্রেম কাকে বলে সে জানে না, সে জানে দৈহিক আনন্দই প্রেম, এক রহস্যময় প্রগল্ভ স্খলনের অপর নামই ভালোবাসা। সর্বতিয়াকে যতবার দেখেছি ততবারই হতবাক হয়েছি তার নবনব মিথ্যার কৌশলে, ছলনা আর চাতুরিতে। সর্বতিয়ার কথা এখন থাক। বাস চলেছে আপন গতিতে, অতল গভীর খাদ নিশ্চিন্তে পাশে রেখে, একমুখো সংকীর্ণ ছোট্ট পথ ধরে। আমরা যে যার চিন্তায় চোখ বুজে নিবিষ্ট হয়ে আছি। সর্বতিয়া কিংবা তিলাইয়ার উচ্চ হাসির কলরলে ভয় আদৌ ভাঙল না, শুধু বিরক্তি বাড়ল। আমাদের কর্ণধার সর্দারজি অটল অচল দৃঢ়বদ্ধ মুষ্টিতে স্টিয়ারিং ধরে আছেন। কিছুমাত্র ভাবান্তর লক্ষ্য করা গেল না তাঁর চোখে। মাঝে মাঝে আপন হেঁড়ে গলায় কখনো বা হীর রঞ্ঝা, কখনো বা সোনি মহিয়াল, কখনো বা ভাংড়া গেয়ে চলেছেন একটার পর একটা, বিনা ইন্টারভ্যালে। 10 মাইলের মাথায় এলো নরেন্দ্রনগর। বেশ পরিচ্ছন্ন শহরটি, আধুনিকতার ছাপ আছে, সমৃদ্ধির দাবি রাখে। পাহাড়ের উপরে রাজাবাহাদুরের সুন্দর অনুপম প্রাসাদটি সুরুচির মান বজায় রেখেছে। নরেন্দ্রনগরে এসে সবাই খানিকটা হাঁপ ছেড়ে বাঁচল। গরম চায়ের ভাঁড়টি হাতে করে নিজের মনেই গুছিয়ে নিলাম প্রাচীন রাজধানীর ঐতিহাসিক ও ভৌগোলিক তত্ত্বগুলিকে। বাসকে খানিকটা জিরুতে হলো এখানে। উপর দিয়ে ঋষিকেশের বাস আসবে, তারপর সে পুনর্যাত্রার নির্দেশ পাবে। কলকাতায় গিয়ে বোকা না বনতে হয়, তাই জ্ঞাতব্য তথ্যগুলি নোটবইতে তাড়াতাড়ি টুকে নিলাম। নরেন্দ্রনগর দেখা হলো। সমুদ্রপৃষ্ঠ থেকে 3850 ফিট উচ্চে হিমালয় পর্বতের গাত্রে অবস্থিত প্রাচীন তেহরি গাড়োয়ালের রাজধানী। বর্তমানে জেলার হেডকোয়ার্টার, জনসংখ্যা 3500 ইত্যাদি ইত্যাদি। আবার বাস ছাড়ল। এবার যাত্রীরা পূর্বাপেক্ষা অনেক স্থির হয়েছেন, জানি না কোন কারণে। সর্দারজির ভাংড়া গানে না বেনু মজুমদারের কালী কীর্তনে। পথের এই দুর্গমতা, এই অসমান বন্ধুর ও প্রস্তরাকীর্ণ সংকীর্ণতাই যে স্বাভাবিক ও সহজ, সে কথাটা এতক্ষণে সবাই অল্প বিস্তর অনুধাবন করেছেন। সঙ্গে সঙ্গে ভাবান্তর এসেছে সকল যাত্রীর আচরণে। আপন আপন পাশের সহযাত্রীর সঙ্গে সুখ দুঃখ, জমি জমা, দেশের কথা বলে চলেছেন। পরিবেশ সহজ হলে আমিও সহজ। বাসের শূন্য গবাক্ষ পথ দিয়ে দেখি নয়ন ভোলানো প্রকৃতির রূপ ভাণ্ডার। বিস্ময় বিহবল আনন্দে দিশাহারা হয়ে গেলাম মুহূর্ত মধ্যে। হিমালয়ের ধ্যান ভেঙেছে অতীন্দ্রিয় আলোকধারায়। চোখ মেলে পৃথিবীকে যেন প্রথম দেখলাম এত সুন্দর, এত মনোরম, এত শ্যামল। হিনতোলা, আগরখাল, জাজল ছাড়িয়ে শিউনি নদী ডিঙিয়ে নাগিনী, চামুয়াকে পেছনে রেখে বাস এবার চলেছে ঢালু পথে। টিহরি পর্যন্ত 12 মাইলের ঢালু পথ। টিহরিতে বাস ঢুকল না, অন্য পথ দিয়ে ধরাসুর রাস্তা ধরল। টিহরিকে লোকে বলে গণেশ প্রয়াগ। এখানে মিলেছেন ভাগীরথী, ভিলাঙ্গনা আর ঘৃত নদী। ছোট ছোট বস্তি, ছোট ছোট গ্রাম ছাড়িয়ে বাস চলেছে আপন গতিতে। ওপরে চলেছে সাদা মেঘের দল, আর চলেছে দলে দলে রাজহংসী শ্রেণী পথিকদের পথ দেখিয়ে। সম্পদ সন্ত নভসী ভবত রাজহংসা সহায়া। সিরিয়ান, বলদিয়ানা, সিসাসু পেরিয়ে আমরা চলেছি ধরাসুর অভিমুখে। কত ছোট ছোট গ্রাম, কত ছোট ছোট ক্ষেত খামার। পাহাড়ের গা কেটে সিঁড়ির মতো থাকে থাকে লাল পাথুরে মাটি সরিয়ে তৈরি হয়েছে চাষের ক্ষেত। মনে হয় নিছক খেলার ছলেই রচনা, জীবনধারণের বাধ্যবাধকতায় নয়। এ কিন্তু আমার কল্পনাবিলাসী মনের নিছক স্বপ্নবিলাস। সরল গাড়োয়ালিরা অতি দীন দরিদ্র জাত, বিশ্বাসী আর ধর্মভীরু। দেশবাসী দরিদ্র, কিন্তু মহারাজা যে কোনো দেশের যে কোনো শ্রেষ্ঠ ধনশালীর সঙ্গে এক আসনে বসার অধিকার রাখতেন এককালে। ব্রিটিশ আমলে মহারাজার দেশ ছিল এই টেহরি গাড়োয়াল। নিরক্ষর দরিদ্র দেশবাসী এতদিন আলাদিনের দেশে থেকেও
কখনো মাথা তুলে জানল না মানুষের গণ অধিকার। গোলাম জাত ভুলেও কোনো দিন প্রদীপটা ঘষে দেখল না আসল মানুষটা লুকিয়ে আছে কোন অতলে। রাজা আর গোলামের দেশ ছিল গাড়োয়াল। পা টিপে আর জুতোর ঠক্কর খেয়েই দিন কেটেছে দরিদ্র গাড়োয়ালবাসীর। নিরক্ষর নিরন্ন দেশবাসী আজও বিশ্বাস করে রাজা হচ্ছেন পালক, পিতা, ভগবানের প্রতিভু। আজকের গাড়োয়ালে অবশ্য অনেক পরিবর্তন এসেছে দেখলাম। ব্রিটিশ রাজ্যের অবসানের সঙ্গে সঙ্গে রাজা মহারাজাদের মহামূল্য উষ্ণিসে নিষ্প্রভ হয়েছে হীরা মুক্তা মাণিক্যের ছটা। রাজ্য হস্তান্তরিত হল, স্বাধীন ভারতের মানচিত্রে যুক্ত হল গাড়োয়াল। ধর্মভীরু গাড়োয়ালিরা আজও জানে না মিথ্যাচার, আজও দেখেনি বাষ্পীয় শকট, দেখেনি বিজ্ঞানের আলো। কিন্তু কান পেতে শুনলে আজ যেন দূর থেকে সভ্যতার পদধ্বনি শুনতে পাওয়া যায়। আজকের গাড়োয়ালি শহরেও কোট প্যান্ট পরা মানুষগুলিকে দেখে ওরা বিস্ময় ভরা দৃষ্টিতে চোখ মেলে চায় আর অকারণে বোকার মতো খিলখিল করে হাসে। অবশেষে মাল্লি দিওয়াল অতিক্রম করে সন্ধ্যা 5টা নাগাদ ধরাশুয়ে এসে পৌঁছলাম। স্থানও পেয়ে গেলাম কালীকম্বলির ধর্মশালায়। সারাদিনের এই একঘেয়ে পথ পরিক্রমণ, বাসের একটানা যান্ত্রিক আওয়াজ আর বনস্পতিতে ভাজা পুরীর দৌলাতে শরীরটা যেন বড়ই বিকল হয়ে পড়েছিল। ধর্মশালায় ঢুকেই মনটা খুশিতে ভরে উঠল। মনে হলো দীর্ঘ প্রবাসের পর ফিরে এসেছি আপন গৃহে। রামলাল বিছানা পেতে দিয়ে আহার্যের সন্ধানে গেছে। বিছানায় শুয়ে শুয়ে ভাবছিলাম এলোমেলো কত কথা, অসংলগ্ন জীবনের সব ছোটোখাটো ঘটনা। আমাদের ঘরের সামনেই ছোট একফালি বারান্দা। বটগাছের একটা বড় শাখা ঝুঁকে পড়েছে ধর্মশালার অঙ্গনে। অলস মুহূর্তগুলি কাটছিল যাত্রীদের ভেসে আসা ছোট ছোট কথার রেশ শুনে। সারাদিনের পর আশ্রয় মিলেছে, তাই সবাই সংসার গুছিয়ে নিতে ব্যস্ত। কেউ বা গেছেন স্নানে, কেউ বা গেছেন খাদ্যের সংস্থানে, কেউ বা শুধু আমারই মতো হাত পা ছড়িয়ে চোখ বুজে অবসর বিনোদন করছেন। কেউ বা বুড়ো আঙুলটা দিয়ে ঠেসে ঠেসে ভরছেন গঞ্জিকার কলকেটা নতুন মাল মশলায়। যাত্রীর সংখ্যা নিতান্তই অল্প। এই দুর্গম পথে পুণ্যলোভাতুর যাত্রীর সংখ্যা অতি নগণ্য। আর সেই জন্যই কখনো এই পথে রাত্রিবাসের অসুবিধায় পড়তে হয় না যাত্রীদের। সবাই ছুটেছেন কেদার বদ্রীনাথ। বদ্রীনাথের তুলনায় এ পথের দুর্গমতা শতগুণে বেশি। শতগুণে বেশি প্রয়োজন সংযম, তিতিক্ষা আর সহিষ্ণুতা। বদ্রীনাথের পথে যেভাবে পিচঢালা পথ এগিয়ে চলেছে দিনের পর দিন, তাতে এমন অনুমান অসঙ্গত হবে না যে বছর 2-3 ভেতর নিশ্চয়ই কলকাতাবাসী উইকেন্ডে হনিমুনে কিংবা তীর্থভ্রমণে বদ্রীনাথ দর্শন সেরে আবার সোমবার অফিস অ্যাটেন্ড করতে পারবেন অনায়াসে। তখন কাশীর বিশ্বনাথ আর হিমালয়ের বদ্রীনাথকে একই ঢালা ফরাসে আসন করে দিতে হবে। তখন হয়তোবা পথের দুর্গমতা অনেক সহজ হবে, কিন্তু মন জানে তার দূরত্ব অনেক বেড়ে যাবে। বড় আক্ষেপ হয় যে কেন এলাম না আরও বহু আগে এই হিমালয় অতিক্রমণে। পাকদণ্ডীর আঁকা বাঁকা সর্পিল পথরেখা অশান্ত মনকে বারবার জিজ্ঞাসা করেছে, কেন এলে না সেদিন, যেদিন আমি ছিলাম একা আর ছিল ওই উদার অনন্ত চিরনিহার চিদাত্মা হিমালয়। অবশ্য এমন গবেষণায় আমি কোনো কালেই উৎসাহ বোধ করিনি। কেন আগে জন্মাইনি কালিদাসের কালে, জগৎগুরু শঙ্করাচার্যজি কিংবা স্বামী বিবেকানন্দজির সহযাত্রী হয়ে কেন আসিনি দেবদর্শনে, হিমালয় ভ্রমণে। হ্যাঁ, অত দূরদৃষ্টি আমার নেই। বরাতের জোরে যদি জলধর সেন কিংবা প্রবোধ সান্যাল মশাইয়ের সঙ্গেও আসতে পারতাম মহাপ্রস্থানের পথে, তবে আমার এই মনোক্ষোভের অনেকটা লাঘব হতে পারত। সেদিন ছিল না এই পিচঢালা পথ, ছিল না ইউপি সরকারের স্টেট ট্রান্সপোর্টের পরিবহন ব্যবস্থা। ছিল শুধু যাত্রীদের অজেয় মনোবল, অটুট প্রতিজ্ঞা আর ভক্তি অচঞ্চল। বদ্রীনাথের পথে যেতে যেতে অনেকবারই আমার মনে হয়েছে হয়তোবা আমাদের ছেলে মেয়েদের কালে এসব ধর্মশালা, চটি, ক্ষেত্র সব উঠে যাবে, মুছে যাবে বাবা কালীকম্বলির নাম। তার বদলে মনোরম নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে স্থাপনা করবেন মিস্টার ওবেরয় নতুন নতুন আপ টু ডেট হোটেল ও পানশালা। আমি ভাবি আর নিজে নিজেই হাসি। মনে পড়ে নরেন্দা বলতেন, কাল ধর্মকে মানতে না পারলেই আমার মতো অবস্থা হবে রে, চোখ মেলে চল। চোখ মেলে দেখি
বৈশাখের ঝোড়ো হাওয়া দোল দিয়ে যায় চৈত্র দিনের পল্লবহীন শুকনো ডালপালাতে। সামনে গরম চায়ের গ্লাস রামলাল রেখে গেছে। তরকারি কোটা, চাল ডাল ধোয়া, উনানে আঁচ দেওয়া হয়ে গেছে। সব কাজ শেষ। কিন্তু আমার কিছুই হলো না। আমার ভালো লাগে শুধু দিন শেষে পরিশ্রান্ত দেহটাকে বিছানায় এলিয়ে দিতে। ভালো লাগে অশান্ত পাগলা জিজ্ঞাসু মনটার লাগাম ছেড়ে শূন্যে ভেসে যেতে। উত্তর আকাশের গায়ে ভেসে চলেছে মেঘ, যেন মেঘ সে বাষ্পগিরি, গিরি সে বাষ্প মেঘ। অতি অল্পক্ষণের পরিচয়ই ধরাশুকে যেন ভালোবেসে ফেলেছি। এখানে এসেই আবার গঙ্গাকে পেলাম। এসেই ধরাশু, তুষার তীর্থ যমুনোত্রী ও গঙ্গোত্রী যাবার প্রথম আলোক তোরণ। এখান থেকেই পায়ে হাঁটা পথ শুরু। যমুনাকে ছুঁয়ে ছুঁয়ে যমুনোত্রীর পথ গিয়েছে বাঁয়ে, আর ডাইনে গেছে গঙ্গাকে ছুঁয়ে ছুঁয়ে গঙ্গোত্রী গোমুখের আঁকাবাঁকা দুর্গম পথরেখা। ভেতরে আসতে পারি? পরিষ্কার ইংরেজিতে প্রশ্ন করেন আগন্তুক। অপূর্ব সুন্দর দীর্ঘ বলিষ্ঠদেহী এক যুবা পুরুষ। দীর্ঘ বাহু, উন্নত নাসা, টানা টানা চোখ। অনুমতি নিয়ে ভেতরে এলেন বুপুষ্মান তরুণ যুবক। ইংরেজিতে বাক্যালাপ শুরু করলেন, টুকরো টুকরো মামুলি কথায়। প্রথম পরিচয়ের সংকোচ কাটিয়ে ধীরে ধীরে দুজনেই দুজনার কাছে আপন হয়ে গেলাম। পথের সঙ্গী মিলল নতুন করে। নাম কীর্তি দত্ত। দিল্লির নামকরা এক তরুণ চিত্রকর। মায়ের একমাত্র ছেলে কীর্তি। শিশুকালে পিতৃবিয়োগ হওয়াতে মায়ের স্নেহ, ভালোবাসা আর শাসনেই বড় হয়েছে। মা ছাড়া আর কিছু জানে না। সেই মায়ের মৃত্যু শোক বড় ভীষণ করে লেগেছিল তার বুকে। অকস্মাৎ যেন সব যুক্তি অর্থহীন হয়ে গেল। সব আলো নিভে গেল চোখের নিমেষে। এতকালের অভ্যস্ত জীবনে আর কণামাত্র নিষ্ঠা রইল না। চোখের সামনে থেকে যেন পর্দা সরে গেছে। তারপরেই বিরাট শূন্যতা। ঘর ছেড়ে বাইরে এসে একা দাঁড়িয়েছে কীর্তি দত্ত। দীর্ঘ পথ অতিক্রম করে আজ এসে পৌঁছেছে হিমালয়ের পায়ের কাছে। কীর্তির সঙ্গে প্রথম আলাপ এই ধরাশুর ধর্মশালায়। কীর্তির অন্তরঙ্গতা বড় ছোঁয়াচে। মিষ্টভাষী, সদালাপী নবীন যুবক। কিছুক্ষণ এসে বসতেই উপস্থিত সবাইকে নিজের উৎসাহে উৎসাহিত করে তুলল। তখন আর কিছুতেই পারলাম না নিজেকে সামলে নিতে। বললাম, তোমারও কেউ নেই, আমাদেরও কেউ নেই, আমাদের সঙ্গে চলো তুমি, পথ একটাই। মিষ্টি হেসে বলল, আমার কেউ নেই অতি সত্যি কথা, কিন্তু কিছুও যে নেই সঙ্গে সে কথা অস্বীকার করব কি করে। একটিমাত্র ছোট ঝোলা, ছবি আঁকার কিছু তুলি আর রং, আর এই বাঁশিটাই সম্বল। ও এই কথা বলেই একটানে কীর্তিকে আমাদের সবার মাঝখানে বসিয়ে দিল বেনু। সমবেত অনুরোধের জোয়ারে কীর্তির কোনো কথা, কোনো আপত্তি আর টিকল না। তিনজনের বিছানাটাকে একটু সরিয়ে আর একজনের জায়গা করা গেল অনায়াসে। ছিলাম 3, হলাম 4। আমাদের একটানা চলার পথে নতুন সঙ্গী জুটল দিল্লির কীর্তি দত্ত। রামলাল, বেনু, খুশিতে সবাই 8খানা। গরম চা এলো, বাজার থেকে গরম গরম পাকোড়া এলো। নতুন পরিচয়ের শুভলগ্ন সেলিব্রেট করা হলো বিরাট উদ্দীপনার মাঝখানে। কর্মতৎপরতা বেড়ে গেল সঙ্গে সঙ্গে। চাল ডালের পরিমাণ বাড়িয়ে দিল রামলাল। বেনু লেগে গেল ঘর গোছাতে। আর আমি চোখ বুজে ভাবছিলাম, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাইয়ের নিগুড় তত্ত্বটি।